এত কাঁপাকাঁপি করছো কেন পাখি? আমার মতো বুড়ো বর তোমার পছন্দ হয়নি? আরাপ কথাটা বলল তার ছেলের সুরে, কারণ সে নিজেও জানে সে মোটেও বুড়ো নয়। 27 বছর বয়সী তাগড়া যুবক সে। তবে এসব বলছে এই মুহূর্তে, কারণ তার প্রিয়দর্শিনীকে খেপাতে তার ভীষণ মজা লাগে। সামনের চেয়ারে বেঁধে রাখা হয়েছে 18 বছর বয়সী একটি মেয়েকে। কখন বাঁধলো, কে বাঁধলো, এসব কিছুই জানা নেই তার। এখন যেন সে একটা ঘোরের মধ্যে রয়েছে। তার পরনে রয়েছে লাল বেনারসি, আর মুখে সাদা সেলোটেপ লাগানো। শুধু গোঙানির শব্দ শোনা যাচ্ছে মেয়েটার মুখ থেকে। শুধুমাত্র গোঙানির শব্দ শুনে আরাফের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তার পাখির এতক্ষণ ধরে কষ্ট হচ্ছে, আর সে কিছুই টের পায়নি। তড়িঘড়ি করে সেলোটেপ বেশ মুখ থেকে খুলে দিয়ে ভালো করে দেখলো আরাফ। ঘেমে নিয়ে একাকার হয়েছে মেয়েটির মুখটি। আকস্মিক ভয়ে শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেছে। তা দেখে আরাপের মনটা খুব খারাপ হয়ে গেল। সে কত প্ল্যানিং করেছিল বাসর রাত নিয়ে, অথচ ওই পশা শ্বশুরটা কিনা তার এতদিনের প্ল্যানে সব জল ঢেলে দিচ্ছিল। তার ডিমগালকে বিয়ে দিচ্ছিল অন্য কারোর সাথে। আরাপের চিন্তার মাঝে তিথির কান্নার সুরে বলে ওঠে, আমাকে ছেড়ে দিন, যেতে দিন আমাকে, প্লিজ। মুখ খুলতেই এটা বলে ডুকরে ওঠে মেয়েটি। তিথির তো এরকম কান্না দেখে আরাপ বেশ চিন্তিত সুরেই বলে ওঠে, এই না না, একদম কাঁদবে না তিথি। তোমার কান্না কি আমার সহ্য হয় বলো? আর কোথায় যাবে তুমি? বিয়ের পর তো মেয়েদের কাছে স্বামীর ঘরই হচ্ছে আসল ঘর। কথাগুলো খুব গর্বের সাথে বলল আরাপ, আর সাথে সাথে হাতের বাঁধনগুলো খুলে দিতে লাগলো। এতক্ষণ এই সুযোগটাতেই অপেক্ষায় ছিল মেয়েটা। হাতের বাঁধন খোলার সাথে সাথে হাতে একটা জোরে কামড় বসিয়ে দিল। আরাপ সূচক শব্দ করতেই ছিটকে সরে দাঁড়িয়ে গেল চেয়ার ছেড়ে তিতির। তিতিরের মনে এখন একটাই চিন্তা, যেভাবে হোক তাকে এখান থেকে পালাতে হবে, এই বাঘের ডেরা থেকে। মেয়েটা তাই এক দৌড়ে রুমের দরজার কাছে গিয়ে দরজা খোলার চেষ্টা চালালো, কিন্তু কিছুতেই দরজাটা খুলতে পারলো না। বর্তমানে এই দরজাটা লক করা রয়েছে, আর তার চাবি রয়েছে আরাপের কাছেই। হুট করেই আরাপ পিছন থেকে খুব কাছাকাছি চলে এলো ওর। তা দেখে তিতির ভয়ে কাঁপতে লাগলো। মনে মনে ভাবলো, এই লোকটা কি করবে এখন? ওকে মেরে টেরে ফেলবে না তো? কথাটা ভেবেই চোখ খিচে বন্ধ করে দু হাত দিয়ে শাড়ির আঁচল খামচে ধরলো। মুহূর্তে শ্বাস আটকে গেল ওর। টের পেল আরাফের গরম নিঃশ্বাস ওর ঘাড়ের উপর পড়ছে। আরাফ তখন মৃদু স্বরেই বলে উঠল, কি হলো? আমার থেকে কি পালাতে চাইছো পাখি? আরাফের বাঁকানো হাসি এবং বিদ্রুপের সাথে কথাগুলো তিতিরের গায়ে যেন রক্ত হিম করে দিল। মেয়েটা ওভাবে চোখ খিচে এক নিঃশ্বাসে বলে গেল, খবরদার আমার কাছে আসার চেষ্টা করবেন না আপনি। আমি কিন্তু তাহলে আপনাকে আবারও কামড়ে দেব। কথাটা শুনেই আরাপ মুচকি হাসলো। অতঃপর তিতিরের কানের কাছে মুখ নিয়ে বলে উঠল, তোমার কি মনে হয় তুমি একটা শুধু কামড় দিলেই এই আরাপ চৌধুরীকে ঘায়েল করতে পারবে? ইউ নো হোয়াট পাখি, ইউ নিড টু মি মোর স্ক্রিপ্ট টু কিল অ্যান্ড মনস্টার লাইক মি। কথাটা বলেই আরাপ হাসতে থাকে ঠোঁট বাঁকিয়ে, ঠোঁট জোড়া স্থির তিতিরের গালের ওপর। কিন্তু কথাগুলো শোনা মাত্রই তপ করে চলে উঠল তিতির। কোমরে হাত রেখে বলে উঠল ঝগড়াটি সুরে, দেখুন, আপনি আরাপ হন আর যাই হন, আমি আপনার কোনো পাখিটাকি নই। আর না আপনাকে আমি চিনি, আর না আপনার সাথে আমার কোনোদিনও বিয়ে হয়েছে। সো প্লিজ আমাকে যেতে দিন। তিতিরের কথা শোনা মাত্রই আরাপের চোয়াল শক্ত হলো মুহূর্তেই। তার চোখ এতক্ষণ যে তিতিরের জন্য নরম ছিল, সেই চোখ এখন ভিড়ল আক্রোশে। তা দেখেই কেঁপে উঠল মেয়েটা। বুঝলো আরাপ রেগে গিয়েছে, ভয়াবহ রকমের রেগে গিয়েছে। হতেই পারে লোকটা তিতিরকে অন্য কারোর সাথে গুলিয়ে ফেলেছে, কাছের কোনো মানুষ ভেবে ভুল করেছে। কিন্তু এভাবে কথাগুলো বলা মনে হয় ঠিক হয়নি তিতিরের। তিতির যখন এসব আকাশ পাতাল ভাবনায় বিভোর ছিল, ঠিক তখনই আরাপ কিছু ছবি ছুঁড়ে মারে তিতিরের দিকে। বলে ওঠে, তুমি আমার বউ নয়, আমাদের বিয়ে হয়নি, তাহলে এগুলো কি? এখন বলো এই ছবিগুলো মিথ্যে, আমার বানানো। একটা কথা জেনে রাখো, এই আরাপ চৌধুরীকে যদি মরতে হয়, তবুও সে তোমাকে বউ বানিয়েই মরবে। তিতির ওর সামনে পড়ে থাকা ছবিগুলো একটা একটা করে তুলল হাতে। তারপরে ছবিগুলো সামনে ধরতেই তার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। সাথে সাথে পায়ের তলায় মাটি যেন সরে গেল। অসম্ভব, এই লোকটা তিতিরকে অজ্ঞান করে বিয়ে করেছে, অথচ ও কোনো কিছুই বুঝতে পারলো না। প্রথম ছবিটায় ওর আঙুলের ছাপ নেওয়া হচ্ছে কাবিননামায়। সাদা পাজামা পাঞ্জাবি পরে বর সেজে বসে আছে আরাপ, আর তিতিরকে ধরে রেখেছে এক পাশে। এই মুহূর্তেই ছবিটা তোলা হয়েছে ক্যামেরা বন্দি করে।
কিন্তু তিতিরের ওসব কিছুই মনে নেই। কি করেই বা মনে থাকবে, ওর তো তখন জ্ঞানই ছিল না। ছবিগুলো দেখে তিতিরের হাত পা কাঁপতে লাগলো, ভয়ে আরো শুকনো হয়ে গেছে ছোট্ট মুখটা। এই লোকটা যে একটা সাইকো, বদ্ধ উন্মাদ যাকে বলে, এমন একটা লোককে তিতির কখনোই বিয়ে করতে পারে না। আর যদি বিয়ে করেও থাকে তবুও সেই বিয়ের কোনো ভিত্তিই নেই, কারণ ও তো সজ্ঞানে কোনো ছাপ দেয়নি কাবির নামায়। ঘৃণায় গুলিয়ে এলো তিতিরের শরীর, ভয় পেলেও ভেঙে পড়ল না তিতির। আরাপের দিকে তাকিয়ে আঙুল চোখে বলে উঠল, কোনো মেয়েকে অজ্ঞান করে বেনারসি পরিয়ে কাবির নামায় আঙুলের ছাপ নিলেই বিয়ে হয়ে যায় না আরাপ চৌধুরী? যেতে দিন আমায়। এতক্ষণ তিতিরের কোনো কথাই গুরুত্ব দিয়ে শুনল না আরাপ। দুদিকে ঘাড়গুলো মটমট করে শব্দ তুলে পরক্ষণেই আচমকা তিতিরকে একটানে নিজের মুখের কাছে আনলো। দুজনের মাঝে এখন 1 ইঞ্চি দূরত্বও রাখলো না। হাতে হ্যাচকা টান পড়ায় ব্যথায় গঙিয়ে উঠল মেয়েটা, কিন্তু সেদিকে নজর নেই আরাপের। মাথায় যে এখন তার খুন চেপেছে। নিজের বউ কিনা বলছে এ বিয়ে মানে না সে। প্রচন্ড রাগের মধ্যেও পেট চেপে হাসলো আরাপ। তিতির কি বুঝতে পারছে না আরাপ কতটা ভয়ঙ্কর হতে পারে ওর জন্য? না, বুঝতে হয়তো পারছে না, হয়তো তাই এতগুলো কথা বলার সাহস পাচ্ছে। পরপর এক হাত দিয়ে গোডাউনের দরজায় লক খুলল সে, অন্য হাত দিয়ে তিতিরকে টেনে নিয়ে গেল দরজার বাইরে। একই জায়গায় দুবার টানা পড়ায় ব্যথায় কুকিয়ে উঠল মেয়েটা। তাতে দাঁত চেপে চোখের পানি মুছে বলে উঠল তিতির, এতই যদি ভালোবাসেন নিজের বউকে তাহলে বারবার এভাবে ব্যথা দিচ্ছেন কেন? তিতির কথায় কোনো উত্তর করলো না আরাপ, তার দিকে তাকালোও না, বরং বলে উঠল সামনের দিকে চেয়ে, তোমাকে না পেয়ে এতদিন আমি যে ব্যথা সহ্য করেছি তার কাছে তোমার এই ব্যথা কিছুই না পাখি। তিতির অবাক হলো লোকটার কথা শুনে, কিন্তু তিতিরে কান্না কমলো না। কাঁদতে কাঁদতেই বলে উঠল আরাপকে, কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমাকে? আমি আপনার মতো পাগলের সাথে কোথাও যাব না। কথাটা শুনেই আরাপ হাসলো, ভীষণ জোরে হাসলো। সেই হাসির আওয়াজে অন্তরাত্মা কাঁপিয়ে দিল তিতিরের। এখানে হাসির কিছু বলেছে বলে তিতিরের মনে হলো না, তাহলে এই লোকটা এভাবে হাসছে কেন? এসব ভাবনা চিন্তার মধ্যেই তিতিরকে ঠেলে গাড়িতে ওঠালো আরাপ। পরপর নিজের থেকে উপরে ঝুঁকে সিট বেল্ট পরিয়ে দিল। কিন্তু বের হওয়ার সময় তিতিরের কানের কাছে এসে ফিসফিস করে বলে উঠল আরাপ, প্রথম বিয়ে অজ্ঞান করে করেছি তো কি হয়েছে পাখি? পরে বিয়েটা তোমার জ্ঞান থাকতেই করব। এই আরাপ চৌধুরী যে তার পাখিকে শুধু একবার নয় বারবার বিয়ে করতে রাজি। আরাপের প্রতি উত্তরে কিছু বলার সাহস করলো না তিতির। এই পাগলকে কিছু বলেও লাভ নেই, শুধু সুযোগ খুঁজতে হবে এর থেকে পালানোর জন্য। একবার বাবার কাছে কল দিতে পারলে তিতিরকে খুঁজে বের করতে সময় লাগবে না ওর বাবার। গাইগুই না করে দীর্ঘশ্বাস ফেললো মেয়েটা, বসলো শান্ত হয়ে। আরাপ ততক্ষণে গাড়ি ড্রাইভিং সিটে উঠে পড়েছে। আজ যে আরাপ ভীষণ খুশি, কারণ তার পাখিকে আজ বৈধভাবে নিজের করে নেবে সে। কতটা ভাবতেই আরাপের বুকের ভেতরটা বেশ ঠান্ডা অনুভূতি হলো। আহ, তার পাখি। আরাপ গুনগুন করে গান গাইতে গাইতে গাড়ি স্টার্ট দিল, কিন্তু কি গান গাইলো তিতির বুঝতে পারলো না। ফলে চুপচাপ বসে বসে দেখতে থাকলো এই পাগলের পাগলামি। তিতির বসে আছে আরাপের পাশে সিটেই, চুপ করে দেখছে আরাপ নামের এই পাগলটিকে, যার বলিষ্ঠ হাত শক্তপোক্তভাবে ধরে আছে গাড়ির স্টিয়ারিং এর হুইল। আরাপের ঘন চুল, চোখের চাহনি আর কথা বলার ধরন সবটাই তিতিরের বিপরীত। যে যদিও পরিস্থিতি স্বাভাবিক হতো, যদি অজ্ঞান না করে বিয়ে করার বদলে কোনোদিনও বিয়ের প্রস্তাব নিয়ে আসতো তাদের বাড়ি, তাহলে সেদিনই প্রেমে পড়তে বাধ্য হতো তিতির এই পাগলটার। হুট করে বেগ করলো আরাপ, আর তার সাথে সাথে ভাবনার বিচ্ছেদ ঘটলো তিতিরের। নড়ে চড়ে বসলো ও। অসম্ভব, সওদাগরের মেয়ে মরে গেলেও এই পাগলের প্রেমেই পড়তো না, কখনো না। তিতির, নিজেকে কন্ট্রোল কর। নিজের মনে এসব ভাবতে ভাবতে মেয়েটা টেরি পেল না কখন আরাপ গাড়ি দরজা খুলে দিয়েছে। তা দেখে তিতির বলে উঠল, আমি নামবো না। জেদ ধরলো তিতির, সপাটে মুখটা ঘুরালো অন্যদিকে। আরাপ তখন বলে উঠল, আমাকে আবার বাধ্য করো না তোমাকে নিয়ে যেতে তিতির। আরাপের গলার স্বর শক্ত, চোখের চাহনি বেশ আদেশ। তবুও ভয় ডরহীন তিতির উল্টো বিড়বিড় করে বলে উঠল, কত বড় সাহস পাগলটার, এতক্ষণ বউ পাখি বলে গলা ফাটাচ্ছিল, অথচ এখন আবার নাম ধরে ডাকছে। মনে মনে ফুঁসলো মেয়েটা। এদিকে আরাপেরও মেজাজে গরম হয়ে উঠতে লাগলো ক্রমশ। আর তার কত পরীক্ষা দিতে হবে
এই ভালোবাসা প্রমাণ করার জন্য। আর কতই বা তিতির ওকে তড়পাবে। মুহূর্তেই দাঁতে দাঁত পিষল আরাপ। আরাপ বলে উঠল, তুমি এই যে তেরামি আমার সাথে করছো, আমি সেই তেরামির পিএইচডি করা। সো বি কেয়ারফুল পাখি। আরাপের হুমকিতে কোনো কাজ হলো না, উল্টো পায়ে পা দিয়ে ঝগড়া করার প্রস্তুতি নিল তিতির। ঠিক তখনই গাড়ি থেকে কোলে তুলে নিল মানুষটা। পরপর ওর মুখের কাছে মুখ নিয়ে আওড়ালো, বলেছিলাম না আমার সাথে তেরামি করো না বউ পাখি। তিতির থমকালো, ঝুলল চোয়াল। এতটাও আশা করেনি তিতির। এই তো দেখি মারাত্মক লেভেলের পাগল। তিতিরকে কোলে নিয়েই বাড়ির দরজার সামনে আনলো আরাপ। পরপর এক পা দিয়ে বাড়ির দরজার সজোরে একটা লাথি মারলো। মুহূর্তে দুপাশে সরে গেল চৌধুরী বাড়ির দরজা। আর সাথে বিকট শব্দ হলো। তাতে কেঁপে উঠল বাড়ির সকলে, সাথে তৃতীয়। হন্তদন্ত হয়ে ছুটে আসলো ওদের সামনে। আরাপের দাদি, মা, বোন সবাই অবাক। আরাপের মা ফারানা আফরোজ তিতিরকে দেখেই মুখে আঁচল চাপলেন। সেটা আবার কি পাগলামি করে এসেছে কে জানে। অস্পষ্ট স্বরে আওড়ালেন, এসব কি বাপ, আর কাকে নিয়ে এসেছিস তুই? আরাপের কপালে ভাঁজ। চক শব্দ করে বলে উঠল, আশ্চর্য তো মা, কোলে করে তো আর পাশের বাড়ি বউকে নিয়ে আসবো না, অবশ্যই নিজে বউকে এনেছি। ছেলের কথা শুনে আঁতকে উঠলেন ফারজানা। অথচ আরাপের দাদি ভীষণ খুশি হলেন, তাই ফোকলা দাঁতেই হাসলেন। তারপর তাকাদা দিয়ে বললেন, আহা বৌমা, আগে ওগরে ঘরে যাইয়া দাও তো। দাদু ভাই সেই কখন থাইকা নাথ বউরে কোলে নিয়ে দাঁড়াইয়া রয়েছে। তিতিরের মুখ কিঞ্চিত ফাঁক হয়ে গেল অবাকে। দাদি তো দেখি নাতির এক কাঠি উপরে, আর তাদের কাজের মেয়েটা তো মিটিমিটি হাসছে ওদের দেখে। লজ্জায় পড়ে যায় তিতির। আরাফের কানের কাছে নিজের মুখ নিয়ে বলে ওঠে চোখ মুখ খিচে, আপনি কি পাগল? প্লিজ আমাকে নামিয়ে দিন, প্লিজ। আপনার সব কথা শুনবো আমি, কিন্তু দয়া করে আমাকে আর লজ্জায় ফেলবেন না আপনি। আরাফের অভিব্যক্তি নীরব। সেভাবেই কাঁধ উঁচিয়ে বলে উঠল, টু লেট বউ পাখি। তখন যদি তেরামিটা না করতে, তাহলে এখন এই লজ্জায় পড়তে হতো না তোমায়, আর পাগলটার পাগলামিও দেখতে হতো না। কথাটা বলার পরপরই উপরতলা যেতে লাগলো সিঁড়ি বেয়ে আরাপ। আর তখনই তার সামনে এসে দাঁড়ালেন আরাপের বাবা আহনাব চৌধুরী। ক্রোধিত গলায় বলে উঠলেন, দাঁড়াও, বাথরুমের একটা সীমা থাকা উচিত। আমার অনুমতি ছাড়া কোথায় যাচ্ছ তুমি? মেরে তোমার। আর কিছু বলতে পারল না আহনাব চৌধুরী, কারণ তার আগেই আরাপ বলে উঠল, তোমাকে নাতি নাতনি গিফট করতে যাচ্ছি বাবা, এখন প্লিজ ছেড়ে দাও, নয়তো সব এনার্জি এখানেই শেষ হয়ে যাবে। ছেলের কথা শুনে ভদ্রলোক বুকের সাথে সাথে হাত চেপে ধরলেন। হাই প্রেশারের মানুষ, যখন তখন যা কিছু হয়ে যেতে পারে। কিন্তু সেদিকে যে তার ছেলের কোনো খেয়ালই নেই। সে তো দিব্যি বোম ফাটিয়ে দাঁত বের করে রেখেছে। আরাপ কথাগুলো বলে তাকালো তিতিরের দিকে। হেসে চোখ টিপতেই খেকে উঠলেন আরাপ চৌধুরী। বললেন, বাথরুমে একটা লিমিট থাকা দরকার। এই শিখিয়েছো তুমি তোমার ছেলেকে? ফারানা বাপকে বলেছে কি না নাতি নাতনি গিফট করতে যাচ্ছি, ছেড়ে দাও। বিরক্ত হলো আরাপ। নতুন বউকে এভাবে বেশিক্ষণ কোলে নিয়ে দাঁড়িয়ে থাকলে খারাপ বলবে না? হাতে হাতে আরাপ বলে উঠল, আমি তো তাও তোমাকে ওয়ার্নিং দিয়ে নাতি নাতনি আনার ব্যবস্থা করেছি, আর তুমি তুমি তো দাদা জানকে তাও বলনি। ডাইরেক্ট বউয়ের সাথে বাচ্চা সহ বাড়িতে এনে দাঁড়িয়েছিলে। সাথে সাথে আরাপ চৌধুরী চিল্লিয়ে বলে উঠল, আরাপ, টেনে তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো, বেয়াদব ছেলে একটা। আহনাব চৌধুরী ধমকে কেঁপে উঠল বসার ঘরে সবাই। তবুও থামলো না আরাপ। সে তো বলে উঠল, তাহলে তুমি ঠিক কি চাইছো বাবা? দাদা যান যেমন মাকে আর আমাকে দেখে হার্ট অ্যাটাক করেছিল তেমন কিছু? আহনাব চৌধুরী শব্দ খুঁজে পেলেন না ছেলের কথার জবাব দেওয়ার মতো। আহত শ্বাস ফেলে শুধু বললেন, এই মেয়েকে রেখে আমার রুমে আসো, আর তোমার সাথে আমার আলাদা বোঝাপড়া আছে। আরাপ তিতিরকে কোল থেকে নামালো একেবারে ওর রুমে নিয়ে গিয়ে। পরপর পেটের উপর তিতিরকে বসিয়ে নিজের হাঁটুতে ভর করে বসলো সামনে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে উঠল, বাবার কথা কিছু মনে করো না, প্রথমবার শ্বশুর হয়েছে তো, তাই একটু বেশি রিয়েক্ট করে ফেলেছে। বিরক্তিতে চোখ মুখ খিঁচল তিতির। কিছু বলতে গিয়েও নিজের ঠোঁট চেপে ধরলো, আটকালো। এই লোকটাকে কিছু বলা আর না বলা সমান, বাবাকে পর্যন্ত ছাড় দেয় না। হঠাৎ আরাপের কিছু একটা মনে পড়তেই উঠে দাঁড়ালো। আবদারের স্বরে বলে উঠল, আমি চৌধুরী সাহেবের সাথে একটু কথা বলে আছি। মিষ্টি, তোমার খাবার নিয়ে আসলে খেয়ে নিও, কেমন? দিদি নিশ্চুপ, ভাবছে শুধু কি থেকে কি হয়ে গেল। এখন বাসায় জানাবে সবটা কিভাবে।
এখন তাকে একটা ফোন জোগাড় করতে হবে আর বাসায় জানাতে হবে সবটা। মৌনতার কারণ খানিকটা আঁচ করতে পারলো আরাপ। হুট করেই বসে থাকা মেয়েটা দুপাশে হাত রেখে ঝুঁকে আসলো মুখের সামনে আর তিতিরকে বলে উঠল, রাগ দেখাও তাতে সমস্যা নেই, কিন্তু কথা বন্ধ রাখা এই রুমে এলাও নয়। নয়তো দিনে কথা বন্ধ রাখবে আর রাতে তোমার গলা গোটা মহল্লা শুনতে পাবে। তিতিরের রাগের পারদ বাড়ল তত্তর গতিতে আরাপের কথা শুনে। আগুন চোখে তাকালে কপালে টোকা দিয়ে বলে উঠল আরাপ, আর একটা কথা, এই ছোট্ট মাথায় পালানোর মতো বড় বড় দুষ্টু বুদ্ধি এঁটো না। তোমার পায়ে তালু মেঝেতে পড়লেও সাথে সাথে সেই খবরটা আগে আমি টের পাবো। তাই সাবধান পাখি। বাকরুদ্ধ হয়ে গেল তিতির। হতবিহল হয়ে চেয়ে চেয়ে দেখলো আরাপের প্রস্থান। এই পাগলটা কি করে বুঝলো সে যে পালানোর কথা ভাবছিল। তখনই খাবার নিয়ে রুমে ঢুকলো মিষ্টি, সম্পর্কে যে আরাপের ছোট বোন। বয়স বেশি না, তিতিরের থেকে কয়েক বছরের ছোট হবে, তবে নিজের নামের মতোই সে মিষ্টি এবং মিশুক। তিতিরের পাশে বসেই আগে বলে উঠল, তোমাকে ভাবিজান বলে ডাকি। তিতিরও সাথে সাথে মাথা কাত করতেই আনন্দে মিষ্টি বলে উঠল, তোমার কাছে একটা আবদার করব ভাবিজান, ছোট বোন হিসেবে। তিতির হ্যাঁ না কিছু বলার সুযোগ পেল না, তার আগেই মেয়েটা আওড়ালো, ভাবিজান, আমি জানি তুমি ভাইয়ের কাণ্ড কারখানায় খুবই বিরক্ত, কিন্তু বিশ্বাস করো আমার ভাইয়া খারাপ মানুষ না, তুমি প্লিজ ওকে ভুল বোঝো না। তিতির তখন বলে উঠল, তোমার ভাই পুরোপুরি সুস্থ নন মিষ্টি, ওনাকে ইমিডিয়েটলি মেন্টাল অ্যাসাইলিয়ামে নিয়ে ভর্তি করাও। বিড়বিড় করে বলল তিতির, কিন্তু মিষ্টি শুনে ফেললো সেটা। দীর্ঘ একটা শ্বাস ফেললো সাথে সাথে। পরপর খাবারের থালাটা তিতিরের সামনে রেখে বলে উঠল, ভাবি যান, তুমি খেয়ে নিও মনে করে, আর কিছু লাগলে আমাকে ডেকো। মিষ্টি উঠতে লাগলো চলে যাবে বলে, কারণ মিষ্টি কোচিংয়ে যেতে হবে, সামনে পরীক্ষা, তাই আর বেশি সময় ধরে বসতে পারবে না এখানে। মিষ্টি উঠতে নিলেই হাতটা খপ করে ধরে ফেললো তিতির আর বলে উঠল, তুমি এইমাত্র বললে না আমার কিছু লাগলে তোমাকে ডাকতে। মেয়েটা উপর নিচ মাথা নাড়ালো বোকা বনে। মনে মনে বাঁকা হাসলো তিতির আর ভাবলো এখান থেকে এবার পালাতে হবে। গলা স্বর একটু নিচু করেই বলে উঠল, আমাকে জাস্ট 2 মিনিটের জন্য তোমার ফোনটা একটু দিতে পারবে। অপরদিকে আহনাফ চৌধুরী বলে উঠল ছেলেকে, তুমি এই মেয়েকে কিডন্যাপ করে এনেছো। আজকে উঠলেন চৌধুরী বাড়ির কর্তা। তখন আরাপ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে উঠল, নিজের বউকে বাড়িতে নিয়ে আসা যদি কিডন্যাপ করা হয়, তার মানে তো তুমিও মাকে কিডন্যাপ করে নিয়ে এসেছো বাবা। আর তার সাথে দাদা যেন নিশ্চয়ই দাদিকে কিডন্যাপ করে এনেছিল। আরে বাস, কিডন্যাপ করে বিয়ে করা তার মানে আমাদের রক্তে আছে। ওয়াও, কে আব্বাদ কে আব্বাদ। কথাগুলো আরাপ বেশ আয়েসভাবেই বলে উঠল। পায়ের উপর পা তুলে বসলো আহনাফ চৌধুরী রকিং চেয়ারে। ছেলের কথা বুঝতে পেরেই মুহূর্তে চোয়াল শক্ত করে উঠল আহনাফ চৌধুরী। বলে উঠল তাদের দাঁত পিষে, ওই মেয়ের বাবাকে জানো? এই গোটা শহরে সব চাইতে বড় মাস্তান। আর তোমার যদি এতই মরার শখ ছিল তাহলে আমাকেই বলতে পারতে, আমি মেরে দিতাম তোমাকে। নিঃশব্দে হাসলো আরাপ। মরারও ভয় পায় না সে। চেয়ারে ঝুলতে ঝুলতে বলল আরাপ, টেনশন করো না বাবা, তোমার এই ছেলে তোমাকে ডজন খানেক নাতি নাতনি না দিয়ে মরবে না। জাস্ট শ্যাট আপ। বলে উঠল চৌধুরী সাহেব, তুমি জানো না ভোটের দিন ভরা মঞ্চে ওর বাবার লোকেরা তোমাকে গুলি করেছিল? ভুলে গিয়েছো সব কথা তুমি? আরাপ এবার ঠোঁট বাঁকিয়ে হাসলো একপাশে, তারপর দাঁড়িয়ে 2 হাত প্যান্টের পকেটে গুজে বলে উঠল বাবাকে, শ্বশুর মশাইয়ের মধ্যে একটু আদুর খুনসুটি হবে, এটাই তো স্বাভাবিক বাবা। তোমার মেয়ে আগে বিয়ে দাও, তখন দেখবে তোমারও এমন খুনসুটি করতে ইচ্ছে করবে মেয়ে জামাইয়ের সাথে। ট্রাস্ট মি বাবা। আহনাফ চৌধুরী এবার বেশ হতাশই হলেন। না, কোনোভাবেই নিজের ছেলেকে বোঝাতে পারছেন না উনি। বুকের ব্যথাটাও বাড়ছে ক্রমশ। এবার ক্লান্ত হয়ে বিছানার উপর ধপ করে বসে পড়লেন। ক্লান্ত হয়ে আবার ছেলেকে বোঝানোর উদ্দেশ্যে বলে উঠলেন আহনাফ চৌধুরী, তিতির বাবা তোমার অপোজিশন পার্টির নেতা। এমনি তো এবারে তোমার ভোট জেতাটা ভালোভাবে নেননি উনি, তাই তো তোমাকে প্রাণে মারতে চেয়েছিলেন। তারপর তুমি ওই মাস্তানি মেয়েকে নিজের জীবনের সাথে জড়ালে। এবার আহনাফ চৌধুরী অপেক্ষা করতে থাকলেন ছেলের উত্তর শোনার জন্য। কিন্তু দরজার ওপাশে অপেক্ষায় থাকলো আরো একজন, সে হলো তিতির। মিষ্টি ফোন দেয়নি তার ভাইয়ের ভয়ে, তাই রুম ছেড়ে বাধ্য হয়ে বেরিয়েছিল মেয়েটা, এই আশায় যে অন্তত কেউ তাকে সাহায্য করবে। তখনই পা জোড়া থামলো এই ঘরের সামনে। ডোরের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলো বাপ ছেলের কথা। এবার আরাপ একটা লম্বা শ্বাস নিল, তারপর দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বুকে হাত বাঁধলো, আপন মুখে হেসে বলে উঠল,
তিতিরকে আমি শুধু আমার জীবনের সাথে না, আমার প্রতিটা শিরায় উপশিরায়, আমার প্রতিটা রন্ধে রন্ধে জড়িয়ে ফেলেছি বাবা। ও না থাকলে আমি এমনিতেও মরে যাব বাবা। তার থেকে এটা ভালো নয় কি? একটুকু লাইফ রিস্ক নিয়ে বেঁচে থাকাই কি ভালো না? আহনাফ চৌধুরী হাতে হাতে বিরক্ত হয়ে বলে ওঠে, ইডিয়েট একটা। এই কথাটি শুধুমাত্র আহনাফ চৌধুরী না, বলে উঠল শ্বশুর এবং বৌমা একসাথেই। একজন দরজার এপাশে বসে, আরেকজন দরজার ওপাশে দাঁড়িয়ে। আরাফ এবার একটা ক্রুর হাসি হেসে বলে ওঠে, আশা করি তুমি যেটা শুনতে চেয়েছিলে সেটা শুনে ফেলেছ। এবার তাহলে আমি আসি, নয়তো আমার বউটা আবার দরজার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ব্যথা হয়ে যাবে। আর এখনই পা ব্যথা হলে তোমার নাতি নাতনিদের আনার প্রসেসিং কিভাবে শুরু করব বলো তো বাবা। আরাপের কথা শুনে তিতির তো হতভম্ব হয়ে গেল। ও যে এই দরজার পেছনে দাঁড়িয়ে আছে সেটা ওই লোক বুঝলো কি করে? কোনোভাবেই তিতিরকে আবার দেখে ফেলেনি তো? বিরক্তিতে শব্দ করে উঠল আহনাফ চৌধুরী। আরাপের কথা শুনে কপালে কয়েক পরশ ভাঁজ ফেলে আবার বলে উঠলেন, যেখানে ইচ্ছে যাও তুমি, শুধু আমার চোখের সামনে আর এসো না। উপরওয়ালা ভালো জানেন কোন পাপের শাস্তি হিসেবে আমি তোমাকে পেয়েছি। এবার আরাপের ঠোঁটের ভাঁজে সূক্ষ্ম হাসি দেখা মিলল। বুকে হাত গুজেই বলে উঠল, এখানে শাস্তি কেন বলছো বাবা? নিয়ামত বলো, নিয়ামত। আমি আসতে না আসতেই দাদা এত তাড়াতাড়ি উপরে উঠে গেল। তুমি তোমার সব সম্পত্তি একা ভোগ করতে শুরু করলে। সেই তুমি কিনা আমাকে পাপের শাস্তি বলছো? এ তোমার কেমন বিচার বাবা? আরাপের কথা শুনে আহনাফ চৌধুরী হতাশ হয়ে পড়লেন। এ বয়সে ছেলের সাথে তর্কে যাওয়ার শক্তি যে তার নেই। তিতির হাঁসফাঁস করছে দরজার পেছনে দাঁড়িয়ে। বলে উঠল, না, কোনোভাবেই এই পাগলের হাতে পড়া যাবে না। তার আগেই রুমে চলে যেতে হবে তাকে। কিন্তু বিপত্তি করলো ওখানেই। তাড়াহুড়োর কখন যে শাড়ি পা পেঁচিয়েছে খেয়ালই করেনি তিতির। তাই চলে যেতে নিলেই হুমড়ি খেয়ে পড়ল সামনের দিকে। পাশে রাখা লম্বা মতন টুলের উপর কাঁচের ফুলদানি। হাতে ধাক্কা লেগে সেটাও মাটিতে পড়ে খান খান হয়ে গেল। পড়ে যাওয়ার সাথে সাথে কাঁচের টুকরো এসে বিঁধল তিতিরে ফর্সা হাতে পায়ে। ব্যথায় চোখ মুখ কুঁচকে এলো মেয়েটার। তবুও দাঁতে দাঁত চেপে সহ্য করলো সবটা। শব্দ করলো না একটুও, কারণ শব্দ করলেই যে পাগলটা টের পেয়ে যাবে সে এখানেই ছিল। আর ঠিক সেই সময়ই পিছন থেকে এসে উঁকি দেয় আরেকজন। বলে ওঠে, টুকি। সেটি আর কেউ নয়, আরাপ। আকস্মিকতায় তিতিরের বুকের ভিতর ধড়ফড় করে উঠল। মুখ ঘুরিয়ে দেখার আগেই এক ঝটকায় তাকে কেউ শূন্যে তুলে নিল। আর তিতিরও পড়ে যাওয়ার ভয়ে জড়িয়ে ধরল আগন্তুকের গলা। চোখ খিচে বন্ধ ওর। হুট করেই কানের পাশে কারো নরম নিঃশ্বাস এলো। মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠল তিতিরের, এই বুড়ো বরটাকে এতটাই মিস করেছিলে যে একবারে কেঁদে কেটে বুক ভাসিয়ে দিচ্ছ নাকি পাখি? আবার ভালো টালো বেঁচে ফেলোনি তো আমায়? এবার শোটান চোখে মেলে তাকায় তিতির। আরাপের কোলে নিজেকে আবিষ্কার করতেই নাকের ডোকা লাল হয়ে ওঠে ওর। এক হাত আরাপের গলায় রেখে অন্য হাত দিয়ে নিজের মুখ মোছে। আর মুখ ফুলিয়ে বলে উঠল তিতির, বই গেছে আপনাকে ভালোবাসতে আমার। নামিয়ে দিন আমাকে, নামিয়ে দিন বলছে এখনই। আরাপ তো নামায় না ওকে। সোজা পা বাড়ায় নিজের রুমের দিকে। যার সময় সামনে পড়ল কাজের মর্জিনা। তাকে দেখে থামলো আরাপ। কাট কাট গলায় বলল মর্জিনাকে, মাকে বল এক্ষুনি একটা নতুন শাড়ি বের করে দিতে। বউ কি এই ভারী বেনারসি বদলে আমার লুঙ্গি পরে ঘুরবে নাকি? মর্জিনা থতমত খেয়ে যায় আরাপের কথা শুনে। হতভম্ব হয়েই বড় বড় চোখ করে শুধায় আরাপকে। বলে ওঠে, আঁকে? আরাপ তো সাথে সাথে বলে ওঠে, আমি কি চাইনিজ ভাষা বলবো নাকি? বাংলা বুঝো না? মর্জিনা এবার ঠোক গিলল। আমতা আমতা করে বলে উঠল, কিন্তু আম্মা তো মেলা রাগ পাইছে, সাথে ফুইলা আছে তো ঘরের ভিতর। এখন শাড়ি কইলেই যদি মাইরা দেয়। মর্জিনার কথা শুনে আরাপের চোখে মুখে স্পষ্ট বিরক্তি দেখা যায়। মাও যে কেন এমন করছে, দুদিন পর তো সেই দাদিই হবে। কোথায় সেই খুশিতে এখনই সন্দেশ বিলানো শুরু করবে সবাইকে? তা না, মুখ ফুলিয়ে বসে আছে রুমে। আরাপ তখন বলে ওঠে, আচ্ছা বেশ, তাহলে মিষ্টিকে বল শাড়ির সাথে একটা ফার্স্ট এড বক্স পাঠাতে। নাকি এটাও পারবি না? মর্জিনা এবার কেঁপে ওঠে এই গম্ভীর কণ্ঠে। তড়িঘড়ি করে মাথা কাত করে ছুট লাগায় মিষ্টির ঘরের দিকে। আরাপ এসে থামে নিজের কামরার সামনে। তিতিলকে কোলে নিয়েই রেখেছে। এক পা দিয়ে ভিড়ানো দরজাটা ঠেলে ভেতরে ঢোকে। পরপর তিতিরকে কোলে নিয়েই বসে পড়ে বিছানার উপর। এক দৃষ্টিতে দেখতে থাকে গুটিসুটি হয়ে থাকা তার পুতুল মতো বউটাকে। মেয়েটার চোখে এখনো পানি টলমল করছে। সাদা বিছানা ভিজছে ফোঁটায় ফোঁটায় রক্তে। জ্বালা পোড়ার সাথে ব্যথাও করছে প্রচন্ড। আরাপ তর্জনী আঙুল দিয়ে রক্তগুলো ছয়। পরপর সেই আঙুল স্লাইড করে মেয়েটার গালে।
তাতে ছিটিয়ে যায় তিতির। শোনে এক মাদকতা মেশানো কণ্ঠ, বলে ওঠে আরাপ, কাঁদতে কাউকে যে এত সুন্দর লাগে এই প্রথম দেখলাম। আমার বউয়ের গালে রক্ত দেখি এই রক্তের রঙের মতোই। আচ্ছা, কি করেছো বলো তো তুমি আমায়? হোয়াট হ্যাভ ইউ ডান টু মি ডার্লিং? আরাপের কথা শুনে আবারও ফুঁসে ওঠে তিতির। নিজের ছোট্ট হাত মুষ্টিবদ্ধ করে পরপর আরাপের শক্তপোক্ত বুকের ওপর জোরে জোরে কিল বসিয়ে বলে ওঠে, এখনো তো কিছুই করিনি আমি, তবে এবার করব। একদম জানে মেরে ফেলবো আপনাকে, তারপর পালাবো এখান থেকে। আরাপ এবার ঠোঁট বাঁকায়, বিদ্রুপের ন্যায় হেসে ঝুঁকলো মেয়েটার মুখের সামনে। নিম্ন কণ্ঠে কামড়ে বলে উঠল, আমার সামনে ফ্লার্ট করছো পাখি? আক্রোশের তোড়ে তিতির কাঁপছে, ঠোঁট দিয়ে যেন ভরসা করে দেবে আরাপকে। হুট করেই বাঘিনীর মতো পাঞ্জাবি কলারে থাবা বসালো তিতির, তাতে দাঁত চিবিয়ে বলে উঠল, ফ্লার্ট কেন? আপনার সাথে আর কি কি করি এবার শুধু দেখুন আপনি। মানুষটার বুকের ভেতর হৃৎপিণ্ডে গতি বাড়ে, সংযমে ঠুনকো নৌকাটা গতি হারায় ধূপপুকুরি কবলে, তোর পা শুরু হয় সেখানটায়। আরাপ বলে ওঠে, তুমি এমন ভাবে তাকালে যে আমি আর নিজেকে সামলাতে পারবো না। তিতির এবার বলে ওঠে, এতটাও বেসামাল হবেন না যাতে আপনার প্রাণটাকে হারাতে হয়। সাথে সাথে আরাপ বলে ওঠে, আহ, জানো তো, বইয়ের হাতে কিন্তু মরেও শান্তি। অ্যাটলিস্ট উপরে গিয়ে বলতে তো পারবো বইয়ের হাতে মরেছি, কোনো চামচিকার হাতে তো নয়। আরাপের এরকম কথাতে তিতিরের ধৈর্যের বাঁধ ভাঙে। কোলে বসেই ঠেলে ঠুলে নামতে চাইলে আরো শক্ত করে জাপটে ধরে আরাপ, বলে ওঠে, চুপ, এত নড়লে আমার কাজটা শুরু করব কি করে? মেয়েটার চোখ সাথে সাথে ফুটবল হয়ে যায় আরাপের কাণ্ডে, চোয়াল ঝুলে ফাঁক হয়ে যায় ঠোঁট জোড়া। অস্পষ্টে আওড়ালো তিতির, কি 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 করবেন আপনি? তখনই দরজার সামনে এসে দাঁড়ায় মর্জিনা। আরাপ ভেতরে আসতে ইশারা করলে হাতে ফার্স্ট এড বক্স আর একটা শাড়ি রেখে যায় বিছানার উপর। আরাপ এক হাত দিয়ে সেই বক্সটা নেয়, তারপর তুলোয় অ্যান্টিসেপ্টিক লাগিয়ে ঝুঁকে তিতিরের পায়ের কাছে আলতো করে ছোঁয়ায় কাটা জায়গায়। আর তিতির সাথে সাথে নিজের চোখ মুখ খিচে সবাইকে খামচে ধরে মানুষটার পাঞ্জাবি গলার পেছন। সাথে আরাপ বলে ওঠে, ব্যথা লাগছে পাখি? নরম গলায় প্রশ্ন শুনেই চোখ খুলল তিতির, দাঁত কিরমির করে বলে উঠল আরাপকে, না, আরাম লাগছে আমার। আর কিছু? এবার ধীরে সুস্থে কাটা জায়গায় ব্যান্ডেজ লাগিয়ে শ্বাস ফেললো আরাপ, পরপর বলে উঠল, আরো যে অনেক কিছু, তবে আপাতত থাক, আগে পাটা ভালো হোক তারপর। প্রত্যুত্তরে তিতির কিছু বলতে গিয়েও থেমে যায়। চড়ে বসা রাগটা ঠান্ডা করতে বেশ বেগ পেতে হয় ওকে। আরাপের চোখ তখন বেক সাইড টেবিলে, এক পলক ঢেকে রাখা খাবারের দিকে তাকালো, তারপর তিতিরের দিকে শুধালো আরাপ, খাবার খাওনি কেন তুমি? তিতির তখন আমতা আমতা করলো না, জোর গলায় সাথে সাথে আওড়ালো, খাবো না আমি, আমাকে যেতে না দিলে দাঁতে দানা পর্যন্ত কাটবো না আমি। আরাপের কণ্ঠ দৃঢ়, খাবারের হাতে থালা নিয়ে সামনে ধরলো তিতিরের, বলে ওঠে, তুমি খাবে আর সাথে তোমার বাপও খাবে, নাও এবার হাঁ করো। তিতির ভরকায় ঠিকই, কিন্তু দমে না, তেজ দেখিয়ে নিজের মুখ ঘোরায় অন্যদিকে আর বলে ওঠে, আমি একবার যেটা বলেই সেটাই করি, খাবো না বলেছি যখন তার মানে মেরে খাওয়াতেও পারবেন না আপনি আমাকে। আরাপ থামলো, বেশ থমথমে গলায় বলল, ছে, আমি কি বাংলা সিনেমায় শাশুড়ি নাকি যে বউকে মারবো? আরাপের কথা শুনে তিতির বিরক্ত চোখে চাইলেই আরাপ বেশ ঠোঁটে হাসি রেখে বলে ওঠে, আমার ডিকশনারিতে যে বউ ছাড়া আর কোনো শব্দই নেই, সেই বউকে মারা তো দূরের কথা, একটা টোকাও লাগাবো না, তবে শুধু একটা বিশেষ সময় বাদে। মেয়েটার কপালে ভাঁজ পড়ল অমনি, কৌতূহলবশত জিজ্ঞেস করে বসলো আরাপকে, কোন সময়? আরাপ তখন দাঁতের ফাঁকে নিজের ঠোঁটটা চেপে ধরে কণ্ঠে বেশ লাজুকতা রেখেই বলে উঠল, কেন, আদরের সময়? এবার তুমি কি খাবে, নাকি আমার ওই বিশেষ সময়ের কাজগুলো এখনই শুরু করে দেব? অমনি তিতিরের মুখ থেকে তেড়ে এলো পাল্টা জবাব, আপনি কি এখান থেকে যাবেন, নাকি আমি চিল্লিয়ে বাড়ির লোক ডাকবো? ইমাদ সদাগর, পুরান ঢাকায় মানুষ সবাই চেনে এক নামে, বড় বড় গোডাউন সহ আরো অনেক ব্যবসা রয়েছে তার। এলাকায় এমপি পদে দাঁড়িয়েছেন 3 বার, 2বার জিতেছেন নিজের ক্ষমতার জোরে, তবে মানুষকে ভয় দেখিয়ে। তবে এবারে টিকতে পারেনি জোরজার করেও, এক হাঁটুর বয়সী ছেলের কাছে হেরে গিয়েছে। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে সোনা ডিম পাড়া হাঁসটা নিয়ে গেল তার। আক্রোশে কাঠের চেয়ারে হাতলে দুম করে কিল বসা ইমাদ, পরনে সাদা লুঙ্গি আর হাতা কাটা গেঞ্জি, মুখ দিয়ে পানের পিচকে ফেলে দিয়ে সামনে দাঁড়ানো লোকটাকে ইশারায় ডাকলো সদাগর, বলে উঠল, আমার আম্মা জানে পাইছস? সাথে লোকটি মাথা দুপাশে না করে
থরথর করে কাঁপছে পুরো শরীর লোকটার। ঠোঁট শুকিয়ে মুখের আওয়াজও থেমে গেছে, চাইলেও করা ছিঁড়ে যেন শব্দ হচ্ছে না। ইমাদ থামলো, কুচকুচে কালো গতর, চোখগুলো যেন খুন করে আসা ডাকাতদের মতো। রয়ে শুয়ে বলল ইমাদ, আজ সকালে আমার আম্মাজান কলেজে গেছে, মাগার এখনো বাসায় ফেরে নাই। আর তোরা কই খুঁজা পাইছে না আমার মাইয়ারে? যখন ধইরা লইয়া গেছে তখন তোরা কই ছিলি? লোকটার মাথা নোয়ালো, কষ্টসাধ্য করে মিনমিন করে বলল, বস, আমরা এতগুলো লোক সবসময় ম্যাডামের পিছন পিছন থাকি, কোনো সময় দেখেছেন এমন কিছু হয়েছে? কিন্তু ওই নাটকীয় নাতি যে ইলেকশনে জিতলো, অমনি আমাদের ম্যাডাম হাওয়া। কিডন্যাপিংটা ওর করে নাই তো বস? ইমাদের আনন্দ শক্ত হলো, কিছুক্ষণ চুপ থেকে ভাবে কিছু একটা, পরপরই ফাঁক করে নিকোটিনের ধোঁয়া উড়িয়ে দিল। দাঁতে দাঁত পিষে বলে উঠল, ওই তোরা সবাই আমার রিভলভারগুলো বাইর কর। আজ চৌধুরী বাড়িতে খালি লাশ পড়ব, তারপর দেখি আমি আমার আমাজান রে কেমন করে আটকাইয়া রাখতে পারে। অপরদিকে তিতিরে চিল্লিয়ে বাড়ির লোক ঢাকার হুমকিতে খুব একটা কাজ হলো না। উল্টো আরাপে ঠোঁট জোড়া প্রশস্ত করে হাসলো, তাকালো তিতিরের কপালের উপর পড়ে থাকা চুলগুলোর দিকে। পরপর নিজের আঙুল দিয়ে তর্জনী ঠেলে দিয়ে কানের পেছনে গুজে দিল চুলগুলো, আর বলে উঠল, এমনিতেও চারপাশে আমার সুনামের অভাব নেই, তার উপর বউ যদি বিয়ের প্রথম দিনই এভাবে চিল্লিয়ে আমার সুনাম আর একটু বাড়িয়ে দেয়, তাতে দোষের কি? রাগে তিতিরের চোখা নাকটা লালচে হলো, থামলো মানুষটা, ঠোঁটের সামনে ঝুঁকে এসে ফিস ফিস করে বলে উঠল আরাপ, তুমি বরং চিল্লাতে চিল্লাতে প্লেটের খাবারটুকু খেয়ে নাও, বাড়িতে কেউ মাইন্ড করবে না। রেগে গেল তিতির, হাঁ করলো কিছু কথা বলার জন্য, কিন্তু তার আগেই মুখে খাবার পুড়ে দিল আরাপ। চোখ জোড়া কোটর ছাড়লো যেন ওর, মুখের খাবার নিয়েই আওড়ালো তিতির, আপনি একটা কি করলেন? আরাপও তখন মুখ ফুলিয়ে ভেঙে ভেঙে বলে উঠল, কেন? নিজের বউকে হাতে খাওয়ালাম। সাথে সাথে মেয়েটা ফুঁসে উঠল, বলে উঠল তিতির, আমি আপনার বউ নই। সাথে সাথে আরাপ নিজের মুখ ঢাকলো, বলে উঠল চোখ বড় বড় করে, আয় হায়, তুমি তাহলে কার বউ? জেদুর বাপের নয় তো? তিতির তখন হাল ছেড়ে দিল, পরাস্ত সৈনিকের ন্যায় দীর্ঘ একটা শ্বাস ফেলে শুধালো তিতির, এখন আবার এই জেদুটাকে? ঠোঁট টিপলো আরাপ, নিজের মুখের উপর লজ্জার ভাব রেখে বলে উঠল মাথা দুলিয়ে দুবার, আমাদের বংশের প্রদীপ, তোমার আর আমার সুপুত্র। বিরক্তিতে চোখ খিচে বন্ধ করলো তিতির। আরাপ ওভাবে আরেকটু ভাত তিতিরের মুখে ধরে বলে উঠল, এবার দেখো, হিসেব মতো তো তুমি সেই জেদুর বাপের বউ, তাহলে শুধু শুধু রাগ করছো কেন পাখি? তিতির তো বাকরুদ্ধ, বিধ্বস্ত হয়ে পড়ল আরাপের যুক্তি শুনে। মানুষটা নিজের মতো করে ওকে খাইয়ে বিছানায় বসালো, হাত ধুয়ে সুতির একটা শাড়ি দিয়ে পরতে দিল। তখনই সুতির শাড়িটা নিয়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো মেয়েটা। এবার তিতির বলে উঠল, এবার এটাও কি আপনি পরিয়ে দিবেন? আরাপ একবার শাড়ির দিকে তো আরেকবার তিতিরের দিকে তাকালো, চোখে মুখে স্পষ্ট উৎসাহ নিয়ে বলে উঠল, আরাপ, আইডিয়া তো খারাপ দাওনি বউ, আসো পরিয়ে দেই। তিতির তখন আঙুল তুলে বলে উঠল পিছাতে পিছাতে, খবরদার, দূরে দূরে, খবরদার বলে দিচ্ছি, একদম ঘেঁষাঘেঁষি করার চেষ্টাও করবে না আমার সাথে, তাহলে কিন্তু। আরাপ সাথে সাথেই বলে ওঠে, গেদু টাইমের আগেই চলে আসবে তাই তো? কোনো সমস্যা নেই, আমি আমার বউ পাখিকে নিয়ে একবারে বাচ্চা কাচ্চা সহ হানিমুনে যাব। মেয়েটার মুখের কথা কেড়ে নিয়ে খুব করে বলল আরাপ। কথাটা বলেই শাড়ির ভাঁজ খুলতে গেলেই মেয়ে আসলো তিতির। এতক্ষণ দেখানো তেজ টেজ সব ভুলে গিয়ে শান্ত স্বরে আওড়ালো তিতির, ছেলে মানুষ কি শাড়ি পরাতে পারে? ওটা আমার হাতে দিন, আমি পরে নিতে পারবো। হঠাৎ তিতিরে গরম রূপ হঠাৎ করে কিভাবে ঠান্ডা হয়ে গেল। আরাপ ছোট ছোট চোখ করে চেয়ে তিতিরকে বলে উঠল, অভিনয় করে লাভ নেই বউ, ছেলে মানুষ যদি লুঙ্গি গিট বাঁধতে পারে তাহলে শাড়ি প্যাঁচ দিতেও পারবে, দেখি হাত সরাও। অতপর তিতিরের মিষ্টি মিষ্টি কথায় কোনো কাজ হলো না, ভয়ে চুপসে গেল তিতিরের চেহারা, ছোট কপালটায় ভিজল ঘামে, গাল গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা তা। আরাপ শাড়ির ভাঁজ খুলতে খুলতে এগিয়ে আসতেই হঠাৎ দরজায় কড়া নাড়ল মিষ্টি, খোলা থাকলেও ঢুকলো না ভিতরে। বলে উঠল মিষ্টি, ভাইয়া, দাদিমা তোমাকে ডাকছে। সাথে সাথে মিষ্টির কথা শুনে আরাপের কপালে ভাঁজ পড়ল, চর সুযোগ শব্দ করে এগিয়ে গেল বোনের কাছে, পরপর হাতে শাড়িটা মিষ্টির হাতে ধরিয়ে দিয়ে বলে উঠল, তোর ভাবিকে এটা পরিয়ে দিস, আর দেখিস পায়ে চোট পেয়েছে তো আবার যেন বিছানা থেকে না নামে। কথাটা বলেই বেরিয়ে গেল। এদিকে হাঁপ ছেড়ে বাঁচল তিতির, তখনই শুনলো যেতে যেতে আরাপ বলছে,
এই দাদার বউটা এত জ্বালাচ্ছে কেন? এর জন্য যদি কেঁদু আসতে লেট হয় তাহলে এই বুড়িটাকেই ধরে আগে আমি বিয়ে দিয়ে দেব। সন্ধ্যে নেমেছে অনেকক্ষণ আগেই, ব্যস্ত অলিগলি মানুষের আড্ডায় জমজমাট। রঙের দোকান থেকে দুধ চা এনেছে তৈয়ব। আরাপের সামনে রাখতেই ফোন থেকে মুখ তুলল আরাপ। বলে উঠল হালকা হেসে, কিরে তবলা, সারাদিন কই ছিলি? তৈয়বের মুখটা ভার, আনমনে মুখটা ভার করেই আওড়ালো, আর তুই কি করলি? আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললি। তোর বিয়ের সময় একবারও এই তৈয়বের কথা মনে পড়লো না? আর এক পাশে হেসে দুধ চায়ের কাপটা হাতে নিল, আর তার পরপরই পায়ের উপর পা তুলে বসলো। চুমুক বসিয়ে বলে উঠল আরাপ, মনটা ভালো নেই রে তবরা, বউটা না কাছে ঘেঁষতে দেবে না বলেছে। তখন তৈয়বের চোখ টলমল করছে দাঁত না খাওয়ার দুঃখে। সেখানে বন্ধুর বউ কি করতে দেবে আর কি করতে দেবে না তাতে ওর কি? বিড়বিড় করে বলে উঠল তৈয়ব, বেশ হয়েছে, আরো কর না জানিয়ে বিয়ে। কিন্তু তৈয়ব বিড়বিড় করলেও শুনে ফেলল তা আরাপ। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললো হতাশায়। বলে উঠল, না রে, আর করব না, এটাই ফার্স্ট অ্যান্ড এটাই লাস্ট। আর দাঁত নিয়ে এত মন খারাপ করিস না। দাদার বউ বলেছে বড় করে বউভাতের আয়োজন করবে কালকে। এবার খুশি তো তুই? মুহূর্তে চোখ মুখ চকচক করে উঠল তৈয়তের। দাঁত বের করে বলে উঠল, সবই তো ঠিক আছে, আর সংসদে কি হবে? কার্যালয়ে তো আজ গেলি না আজকে, এত ইম্পর্টেন্ট মিটিং একটা রয়েছে। মাঝপথে বন্ধু কথা থামিয়ে দিল আরাপ। খাওয়া শেষ করে বিল মেটাতে মেটাতে বলে উঠল, পৃথিবীতে সংসার আগে না সংসদ? তৈয়ব বোকা বোকা চোখে চেয়ে রইল আরাপের দিকে। মাথা চুলকে আওড়ালো, সংসার। তখনই আরাপ সাথে সাথে বলে উঠল, এক্স্যাক্টলি। ধর, তুই তোর বউয়ের কাছে দাম পাস না, তাহলে সংসদে গিয়ে তোর মন টিকবে না। আর সংসদে মন না টিকলে দেশের উন্নতিও হবে না। আর দেশের উন্নতি না হলে তোর মতো তবলা তবলাই রয়ে যাবে। এবার বুঝেছিস? আরাপের কথা শুনে সাথে সাথে মাথা দুপাশে নাড়ল তৈয়ব। মানে সে সব বুঝেছে, কিন্তু শেষ কথাটা গায়ে লাগলো খুব। আরাপ ততক্ষণে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করেছে। তার পেছন পেছন দৌড়ে আসলো ছেলেটা। মুখ ফুলিয়ে বলে উঠল আরাপকে, তুই আমাকে তবলা তবলা বলিস কেন সবসময়? তখন আরাপ এক হাত তৈয়বের কাঁধে রাখলো, অন্য হাত দিয়ে বন্ধুর গাল চেপে ধরে বলে উঠল, এই যে তুই বুঝিস কম, বাজে বকিস বেশি, এই জন্যই তোকে তবলা বলে রাখি। ঘুমানোর আগে শাওয়ার নেওয়ার অভ্যাস আরাপের, আজকেও তার বেশি কম হলো না। ভিজে চুলগুলো তোয়াল দিয়ে মুছানোর পর ফোঁটা ফোঁটা চুল দিয়ে পানিগুলো গড়িয়ে পড়ল কাঁধে আর বুকে। পরনে শুধু ধূসর রঙের ট্রাউজার। বিছানার উপর হাঁটু গেড়ে বসে আছে তিতির। হঠাৎ চোখ তুলে চক্ষু চড়ক গাছ হয়ে গেল তিতির, কারণ তার সামনে আরাপ দাঁড়িয়ে রয়েছে। আরাপকে এভাবে দেখে সাথে সাথে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। তাতে দাঁত পিষে বলে উঠল তিতির, আপনি এই রুমে ঘুমাবেন? ভ্রু নাচালো আরাপ। ওর চোখে মুখে দুষ্টুমির ছাপ স্পষ্ট। বলে উঠল আরাপ, না তো, আমি তো ফুটবল খেলবো। তুমি চাইলে আমরা ফুটবল টিমও বানাতে পারি। আরাপের কথা শুনে সাথে সাথে আগুন চোখে চাইল তিতির। কিছু মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল মুখটা। ঢোক গিলল আরাপকে দু হাতে ভর দিয়ে ওর দিকে এগিয়ে আসতে দেখে। তা দেখে তিতির পিছিয়ে যেতে লাগলে দেয়ালে পিঠ ঠেকল। যে দেয়ালের উপরে অংশ জুড়ে বড় করে টাঙানো এমপি আরাপ চৌধুরী। সামনে এই পাগলটা, পেছনে এই পাগলটা। নিজের মধ্যেই কেঁদে ফেলল তিতির। ততক্ষণে খুব কাছে চলে এসেছে আরাপ। দু হাতের ফাঁকে ফেলে দেয় তিতিরকে। তৃষ্ণার্ত দৃষ্টিতে এগে এগে তিতিরের অধর জোড়ার দিকে থামতেই হাঁসফাঁস করে উঠল কিশোরী। যেন থেমে থেমে নিঃশ্বাসটা তার বন্ধ হয়ে যাচ্ছে। বইয়ের এইটুকুতেই এমন বেহাল দশা দেখে অধর কামড়ে হাসলো আরাপ। আচমকাই আরাপ মাথা ঝাঁকিয়ে চুলের পানিতে ভিজিয়ে দিল তিতিরের লাল টুকটুকে মুখশ্রী। মানুষটার চুলের ফোঁটা ফোঁটা পানি তিতিরের চোখ, নাক এবং গালে ভিজে গেছে ঈষৎ গোলাপি ওষ্ঠজোড়াও। দুপোটা পানি যেন গড়িয়ে পড়ল সেখান থেকে। ঘটনা আকস্মিকতায় দ্রুত ওঠানামা করছে মেয়েটার পক্ষভাগ। এতক্ষণ আরাপ অধর কামড়ে হাসলেও এই দৃশ্য দেখে চুপসে গেল সাথে সাথে। দুপুরের মতোই অস্থিরতা বাড়ল এই বুকের মধ্যে। অবস্থা বেগতিক হওয়ার আগেই গুলি বিকট শব্দে কেঁপে উঠল মেয়েটা। ভয়ার্ত মুখে কান চেপে ধরে বলে উঠল তিতির, কিসের শব্দ এটা? আরাপের চোখে মুখে অনীহা। কেন সবসময় ওর রোমান্সে এতে বাগড়া দিতে হয়? না দিলে হয় না? বালিশের তোলা থেকে নিজের রিভলভারটা বের করে উঠে দাঁড়ালো ও। পরপর বলে উঠল, চাচা শ্বশুরের ভাইকে দাওয়াত দিলাম কালকে সকালে আসার জন্য, আর এবারটা কি এই মাঝরাতে বন্দুকের নল উঠিয়ে চলে এলো? ছ্যা, লজ্জা শরম যেন কিছুই নেই এদের। এই তবে মাত্র মধ্যরাত, এর মধ্যেই চৌধুরী বাড়ি বসার ঘরে তাণ্ডব।
ইমাদ সওদাগরের একটা লোক ভেঙে চুরে ফেলছে প্রতিটি আসবাবপত্র, সাথে গার্ডরাও সব আধমরা হয়ে ফ্লোরে শুয়ে পড়ে আছে। গুলি করা হয়েছে তাদের। শব্দ শুনে বেরিয়ে এসেছেন আহনাব চৌধুরী এবং ফারহানাও, সাথে মিষ্টিকে ধরে ধরে এনেছেন দাদি ফারহানা পারভিন। সবার চোখে মুখে আতঙ্ক। অবশ্য এমন কিছু আশঙ্কাই করেছিলেন আরাপের বাবা। তড়িঘড়ি করে এগিয়ে এলেন তিনি লোকগুলোকে থামাতে। এতগুলো মানুষ এভাবে মারা যাবে? তখনই হুঙ্কার ছাড়লেন ইমাদ। ইমাদ বলে উঠলেন, আমার আম্মাজান রে তোরা কোথায় লুকায় রাখছস? থমকালেন আহনাব। ভীত চোখে একবার চাইলেন সিদ্দিকে। ঠিক এ কারণেই আরাপের কাজকর্ম ওনার পছন্দ না। কি দরকার ছিল এমন গুন্ডা মাস্তানি মেয়েকে বিয়ে করে আনার? ইমাদ সওদাগরের পেছনে দাঁড়িয়েছিলেন আজরাইন শেখ, সম্পর্কে তিতিরে মামা হন। বেশ পাতলা গছের, কিন্তু তেজ দুলাভাইয়ের থেকেও 1 ডিগ্রি উপরে। ওনার সাথে সাথেই থাকে সবসময়। ইমাদের কথা শুনে ধীর পায়ে এগিয়ে এলেন তার কাছে। কাঁধে হাত রেখে বলে উঠলেন, দুলা ভাই এমনে হবে না, পিস্তলটা আমার হাতে দেন, গুলি কইরা খুঁড়ি উড়াই দেই এগোর। এরপর তিতিরে খুঁজা বাইর করতেছি। যে টিকা চাপতেই তার দাঁত খুলে পড়ে যাওয়ার কথা, সে উড়াবে খুলি। কথাগুলো শুনতেই সবার মনোযোগ সরল সিঁড়ির দিকে। হেলে দুলে দোতলা থেকে নামছে আরাপ। শুধু গ্রে রঙা ট্রাউজারটুকু ঝুলছে নাভির নিচে, অন্যথায় পুরো শরীর উদম। নেমে এসে বেশ আয়েস করে রিভলভার নিয়ে কপাল চুলকালো মানুষটা। তারপর তাকালো আজলাইনের দিকে। চওড়া হেসে বলে উঠল আরাপ, শরীর দেখে তো মনে হয় বাতাসের সাথেই উড়ে যাবেন, তার ভিতরেও এত তেজ। আজলাইন কিছুই বলার জন্য তেড়ে আসতে নিলেও হাত দিয়ে ইসরায় থামিয়ে দিলেন ইমাদ। চোখের চাউনি প্রকট। তারপর শান্ত সুরেই বলে উঠল, আমার আম্মাজান রে কি করছস? বুকে হাত বেঁধে দাঁড়ালো আরাপ। তারপর নিজের দিকে একবার ভালোভাবে তাকিয়ে প্রশস্ত হেসে বলে উঠল, কেন, আমাকে দেখে কি বুঝতে পারছে না কি করেছি? ভাঙিয়ে বলবো নাকি? না, বউয়ের সামনে এসব বলতে আমার যে লজ্জা করবে। আর তার চাইতে অন্য কথা বলি শুনুন। আপনার এই সব পোশাক কুকুরগুলো নিয়ে আপনি বাড়ি ফিরে যান। কাল একদম বেশ রেডি হয়ে বিয়ানের বাড়িতে দাঁত খেতে আসবেন, কেমন? চল শক্ত হলো ইমাদের। দাঁতে দাঁত পিষে বলে উঠল, আমি কিন্তু ফাঁকা আওয়াজ কম দেই, কাম বেশি করি। আমি তো আমার আমাজানদের নিয়েই ফিরমু, তবে তোর আর কোনোদিনও সংসদে ফেরা হইব না। আরাপের চোখ মুখ তো চকচক করে উঠল কৌতুকে। নাক মুখ কোচকানো হাসি দিয়ে উচ্ছ্বসিত কদমে এগিয়ে আসলো শ্বশুরের মুখ বরাবর। তারপর বলে উঠল, সংসদ আমার 2 নম্বর বউ নাকি, যে না গেলে রাগ করবে? আমি বরং কালকে বউ ভাত শেষ করে আমার 1 অ্যান্ড অনলি বউকে নিয়ে একবারে শ্বশুর বাড়িতে গিয়ে ঘুরে আসবো, তারপর সংসদ। সাথে সাথে ইমাদ সওদাগর থমকালেন। রাগের তোপে লালচে চোখের কোটর হয়ে উঠল। হাতে রিভলভারটা উপরের দিকে তুলে ট্রিগার চাপতেই আরো একবার গুলির শব্দ হলো। ছাদের মাঝখানটায় গিয়ে লাগলো বুলেটটা। সাথে সাথে আর্তনাদ করে উঠলেন ফারজানা। ঢোক গিললেন আরাপ চৌধুরীও। শুধু নির্লিপ্ত চেহারায় দাঁড়িয়ে রইলেন আরাপ। অল্প অল্প করে ঠোঁটটা বাগালো এক পাশে। তারপর একটা জোরে নিঃশ্বাস ফেলে হতাশ করে বলে উঠল, আমার আর কি, আপনার মেয়েকেই শুনতে হবে যে তার শ্বশুর বাড়ির ছাদ ফুটো। ইমাদ এবার আর রাগলেন না, বরং মুহূর্তেই পিস্তলটা নামালেন আরাপের কপাল বরাবর। এক পাশে ঘাড় কাত করে আওড়ালেন, যদি জামাই না থাকে তাহলে কিসের শ্বশুর বাড়ি? তখনই আরাপ বলে উঠল, নিজের মেয়ের জামাইকে খুন করবেন শ্বশুর মশাই? ঠোঁটের কোণায় চূড়ান্ত হেসে বলে উঠলেন ইমাদ, চিন্তা নেই, খালি তোরে মারবো না, তোর পুরো পরিবার সবাইকে এক এক করে মারমু, যাতে শহরের প্রত্যেকটা মানুষ টের পায় কার আম্মাজানরে তুইলা আনছিলি তুই। এবার এ পর্যায়ে ভরকালো আহনাব চৌধুরী পুরো পরিবার। মিষ্টির পাশে দাঁড়িয়ে মুখে আঁচল চাপলেন ফরিদা। চোখের পানিতে গাল বেজল বিদ্যার। আরাপের বাবা কঠিন মানুষ, কখনো ছেলের প্রতি নরম হননি। ছেলের কোনো কাজে কোনোদিনও সন্তুষ্ট হতে পারেননি তিনি। রাজনীতিতে জড়াতে শতবার বারণ করা সত্ত্বেও আরাপ ইলেকশনে দাঁড়ায়। এই একটা ক্ষোভের জন্য বাপ ছেলে সম্পর্কে চূড়ান্ত ফাটল ঘটে। সাথে আরাপের বাঁকা বাঁকা কথা তো আছেই। তবুও আজ মেঝেতে 2 হাঁটু ভেঙে বসে পড়লেন আহনাব চৌধুরী। আনত মুখে চোখ মুখ খিচে তিনি 2 হাত জোর করে বলে উঠলেন, আপনাদের মেয়েকে আপনারা নিয়ে যান, শুধু আমার আরাপকে কিছু করবেন না। কিন্তু ইমাদ সওদাগর সেসব শুনলেন না। একবার টিগার চাপতে মাত্র 2 সেকেন্ড লাগবে তার। আজ লাইন থেকে তৃপ্তির হাসি তাতে। আরাপের করা অপমানের বদলা নেওয়ায় এটাই মোক্ষম সুযোগ। মিষ্টি সহ কাঁদছে বাড়ির সবাই। এরকম অবস্থাতে কেউ নেই যে পুলিশকে একটা ফোন করবে। পুরো বাড়ি যে তিতিরের বাবার জিম্মায়। তবে আরাপ স্থির। বুলেটের সামনে থেকেও শরীরে ভয় লেসের মাত্রটুকু নেই।
মুষ্টিবদ্ধ হাতে নিজেকে নিয়ন্ত্রণের প্রচেষ্টায় হিমশীতল কণ্ঠে আওড়ালো আরাপ, বাবা ওঠো। আজরাইন শেখ সাথে সাথে ফোরন কাটলেন পাশ থেকে, বলে ওঠেন, হ্যাঁ হ্যাঁ উঠে পড়ুন। ছেলে মরার সময় বাপকে এমন আহাজারি করতে দেখলে ভালো লাগে না। তখনও ইমাদ সদাগর বেশ অনড়, কিন্তু টিকারে আঙুল রাখতেই ওপর থেকে বাবা বলে ডেকে উঠল তিতির। সেদিকে তাকালো বসার ঘরে সকলে। তিতির পায়ের ওই ক্ষত নিয়েই সিঁড়ি ভেঙে কোনো মতে নামলো, উদ্ভ্রান্ত চেহারা, শুকনো মুখে একবার আরাপের দিকে দেখে আবার বাবার দিকে তাকালো। আস্তে ধীরে এগিয়ে এসে রিভলভারের উপর হাত রাখলো, আরাপের কপালের সামনে হতে নামিয়ে শান্ত স্বরে আওড়ালো, আমি ঠিক আছি বাবা, চলো বাসায় যাব। তবে ইমাদ সদাগর আর কিছুই বললেন না, চমকালেন তবে আজলাইন। ক্রস্ত এগিয়ে আসলেন ভাগ্নির কাছে, বলে উঠলেন, তুই ঠিক আছিস মানে? আজ সারাদিন ওরা তোকে আটকে রাখলো, জোর করে এই ছেলে বিয়ে শাদির নাটক সাজালো, আর আমরা এমনি এমনি ওদের ছেড়ে দেব? তখনই মামার দিকে চোখ সরিয়ে নিল তিতির, পরপর স্থির দৃষ্টিতে তাকালো বাবার দিকে, চোখে ক্লান্তির ছাপ, যেন এক্ষুনি ঢলে পড়বে মেঝেতে। পায়ের ব্যান্ডেজটাও খুলে যাওয়ার পথে, ওপরটা ভিজে লাল এবং রক্তে। ওই অবস্থাতেই তিতির বলে উঠল, আমি যখন বলেছি আমি ঠিক আছি, তখন এর উপর আর কোনো কথা উঠতে পারে না বাবা। তুমি আমাকে বাসায় নিয়ে চলো একটু। সবসময় মারামারি খুনোখুনির মধ্যে আমার আর ভালো লাগছে না থাকতে। ইমা সদাগর যে মেয়ের অন্তপ্রাণ, সেই মেয়ের কথায় ফেলার প্রশ্নই ওঠে না। চৌধুরী পরিবারের উপর প্রতিশোধ তিনি তুলবেন। তবে তিতি যেহেতু চাচ্ছে না, তাহলে এসব এখন আপাতত বাদ। ইমা সদাগর বলে ওঠেন, বেশ, আমার আমাজান যা চাই ওটাই আমার শেষ সিদ্ধান্ত। ওই তোরা গাড়িতে ওঠ, আমি আমার মারে লইয়া আসতেছি। হাঁপসালো তিতির। বাবার পাশে হাঁটতে হাঁটতে পা রাখলো বাড়ির বাইরে। একবার ফিরেও চাইল না পিছনের মানুষগুলোর দিকে। তিতির আজ সারাদিন রুমের বাইরে থেকে বের হয়নি। পায়ের কাটা জায়গায় বেশ ব্যথা বেড়েছে। মা রোকসানা বেগম কয়েকবার এসে দেখে গেছেন মেয়েকে। খাবারের জন্য সাদাসাদি করলেও মুখে দানা পর্যন্ত কাটেনি তিতির। শেষমেশ মুখ খুললেন ভদ্রমহিলা। বিছানায় বসে মাথায় হাত রাখলেন তিতিরের। শান্ত স্বরে রোকসানা বেগম মেয়েকে বলে উঠলেন, একটা কথা বলি মা, বাবার মতো জেদি হোস না। আর বিয়েটা কোনো ছেলে খেলা নয় তিতির, যা সিদ্ধান্তই নিবি একটু ভেবে চিনতে নিস। তিতিরের ঠোঁট নড়ল না, আনত মুখে শব্দ নেই কোনো, কেবল মাথাটা এলিয়ে দিল মায়ের কাঁধে। তারপর পর দীর্ঘ একটা শ্বাস ফেলে বলে উঠল, মা তুমি একটু বাবা আর মামাকে একটু বোঝাবে, যেন ওনাদের বাড়ির কারো কোনো ক্ষতি না করে। মানুষগুলো না ভীষণ ভালো জানো, ওই একটা দিন আমার একটুও কষ্ট হয়নি। রোকসানা বেগম সাথে সাথেই বলে ওঠেন, আর আরাপ, ও ভালো না? তিতির তখন থামে। রোকসানা প্রশ্নের জবাবে নীরব সে। বলে ওঠে, ভালো, তবে একটা আধবাগলো লোক, যে নিজের জানের পরোয়া না করে গুলির সামনে মাথা পেতে দেয়। তখন রোকসানা বেগম বলে ওঠে মেয়েকে, শুনেছি ছেলেটা নাকি তোর বাবার বিরোধী পার্টির নেতা, এবার ইলেকশনে জিতেছে মনে হয়, কিন্তু তোকে চিনল কি করে? তিতির তখন মাথা নাড়ালো দুপাশে। কিভাবে চিনেছে ভালোবেসেছে সেসব সে কিছুই জানে না। ভদ্রমহিলাও আর ঘাঁটালেন না মেয়েকে। তবে মেয়েকে খাবেন কিনা আরেকবার জিজ্ঞেস করলেন, তবে তিতিরের জবাব পাল্টল না। ফলে হতাশ হয়ে রুম ছাড়লেন তিনি। এখন মাঝরাত, চাঁদটুকু আড়াল করে দিয়েছে মেঘ, আর বাইরে বইছে ঠান্ডা বাতাস। ঠিক সেই সময় ব্যালকনিতে কিছু একটা হুট করে পড়ে গেল যেন। তিতিরের চোখ মুখ লেগে এসেছিল সবে, তবে ধূপ করে শব্দ পেয়ে উঠে বসলো সে। বুকটা ধড়ফড় করছে, কপালে ভাঁজে আতঙ্ক। কিছুক্ষণ আশেপাশে তাকিয়ে বুঝতে পারলো বাইরে বাতাস বইছে, পর্দাগুলো উড়ছে এলোমেলো ভাবে। তাতেই ড্রেসিং টেবিলে কোনো কিছু হয়তো নিচে পড়ে গেছে। হাঁপ ছাড়লো মেয়েটা। শুতে গেলেই বুঝতে পারলো গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, তেষ্টা পেয়েছে খুব। পানির বোতলটা বেড সাইড টেবিলের উপর রাখা ছিল, সেদিকে হাত বাড়ালো তিতির। চোখে একরাশ ঘুম নিয়ে ধরার সময় বেখেয়ালি মেঝেতে পড়লো ওটাও। গড়িয়ে গেল একেবারে খাটের তলায়। এখন সে পানি পাবে কোথায়? মুখেও একরাশ বিরক্তি। জলসূচক শব্দ করলো মেজাজটা খারাপ হওয়াতে। কেন যে পায়ে এমন জখম হতে গেল ওর? একটু হেঁটে যেয়ে নিচতলা থেকে পানি খেয়ে আসবে তারও উপায় নেই। ঠিক সেই সময় খাটের তলা থেকে একইভাবে গড়িয়ে বের হলো বোতলটা, যেন কেউ নিজে থেকে ঠেলে দিয়েছে ওটাকে। তিতির হতবাক হলো, হতবুদ্ধি হলো মস্তিষ্ক। এমন কি করে হলো? কেউ কি তাহলে আছে খাটের তলায়, নাকি বাইরে বাতাসে কার সাজিয়ে সব? দোয়া দরুদ পরে বুকে ফুঁ দিল কয়েকবার। একটু ঝুঁকে বোতলটা হাতে নিতেই দৌড়ে উঠে বসলো বেডের ওপর।
বোতল বের হওয়ার রহস্য খুঁজতে গিয়ে কি থেকে কি দেখে বসবে এই ভয়ে আর চাইলো না সেদিকে। এক চুমুকে পানিটুকু সাবার করে ফেলে তারপর শুতে যাবে, ঠিক তখনই দেখলো বিছানা এক কোণা থেকে হামাগুড়ি দিয়ে কিছু উঠে আসছে, এক ছায়ামূর্তি। পুরো অন্ধকার রুম হওয়ায় চেহারাখানা দেখতে পারলো না, তাতে ভয়ে শুকনো ঠেকল বারবার। তবে প্রকট চড়ে চিৎকার করার আগেই অবয়বটি হাত এসে থামলো তিতিরের মুখে। চেপে ধরে বালিশের সাথে মাথা ঠেকাতেই ছটফটি উঠল তিতির। তবে শুকনো গলায় ফিস ফিস করে আরাপ বলে উঠল, আরে আরে আস্তে আস্তে বউ, এত জোরে চিৎকার দিলে মানুষ তো ভাববে ডাকাত পড়ে গেছে। সাথে সাথে তিতির শান্ত হলো। অক্ষুযুগর তখন কোটরের বাইরে। আরাপ ঠোঁট গোল করলো, নিশ্চিন্তে শ্বাস ফেললো পরপর তিতিরকে শান্ত হতে দেখে। কিন্তু হাতটা সরাতেই চোখ পাকালো তিতির। রেগে মেগে বলে উঠল, আপনি আপনি এখানে ঢুকলেন কি করে? প্রতি উত্তরে আরাপ বলে উঠল, কোথায়, তোমার মনের ভিতর নাকি? কথাটা বলতে বলতে আরাপের ঠোঁট দিয়ে ঠেকলো তিতিরের ঠোঁটের কাছে। তিতিরের মাথা দুপাশে হাত রেখে শরীরের সমস্ত ভার তিতিরের উপর ছাড়া। তা দেখে তিতির তখন নাক মুখ কুচকে বলে উঠল, দাঁতে দাঁত চেপে, ঘরের ভিতর কি করে ঢুকলেন আপনি? প্রতি উত্তরে আরাপ বলে উঠল, আই হ্যাভ থাউজেন্ড অফ ওয়েজ কাম টু ব্যাক টু মাই ওয়াইফ। সাথে সাথে ঢোকিল তিতির। দৃষ্টিতে আরাপকে রেখে সতর্ক কণ্ঠে আওড়ালো, অ্যান্ড মাই ড্যাস্ট অলসো দ্যাট থাউজেন্ড অফ ওয়েজ টু কিল ইউর রাইট নাও। সাথে সাথে হাসলো আরাপ, দৃঢ়তার সাথে বলে উঠল, পারবে না। সাথে সাথে ভ্রু কুচকে নিল তিতির, বলে উঠল, কেন পারবে না? আপনি এমপি বলে? সাথে সাথে আরাপ বলে ওঠে, হুম, কারণ তুমি আমার বাঁচিয়ে নেবে। আর তোমার বাবার গুলির সামনে যেভাবে তুমি এর আগে বাঁচিয়েছিলে আমাকে, ঠিক সেইভাবে। এবার ধৈর্য হারালো তিতির, দু হাতের ধাক্কার উপর ঠেলে সরালো আরাপকে। উঠে বসলো চোয়াল শক্ত করে। থেমে থেমে বলে উঠল তিতির, এই জন্যই বলে পাগলের সুখ মনে মনে। আর না আমি আপনাকে বাঁচিয়েছি, না ভবিষ্যতে কোনোদিনও বাঁচাবো। বাবাকে ডাকার আগে ভালোই ভালো এখান থেকে বেরিয়ে যান বলছি। কিন্তু আরাপ তো বেশ আয়েস করে দু হাত পেছনে রেখে বসলো ভালো করে। ঘাড় কাত করে দেখলো তিতিরের রাগে ফুসে থাকা মুখখানা। তখনই বাইরে কোথাও বিকট শব্দে বজ্রপাত হলো। বিদ্যুৎ চমকালো সাথে সাথে। সাথে সাথে আলো ঝলকানি রুমময় হলো। পরপর মুষলধারে নামলো বৃষ্টি। জানালার ফাঁক গলে আসা ঠান্ডা বাতাস আরও একবার ছুঁয়ে দিল ওদের দুজনকে। সাথে সাথে আরাপ বলে ওঠে, আবহাওয়াও চাইছে না আমি এত রোমান্টিক একটা রাতে বউ ছাড়া ঘুমাই, আর তুমি কিনা আমাকে এই ঝড় বৃষ্টির মধ্যে বাইরে বের করে দিতে চাইছো, ছি। সাথে সাথে তিতির বলে ওঠে, আপনি যাবেন না? আরাপও বলে ওঠে, না। একথা বলেই জেদ ধরল আরাপ, বাচ্চাদের মতো সরান হয়ে শুয়ে পড়ল বসা অবস্থাতেই। বুকের ওপর হাত রেখে তাকালো সিলিংয়ের দিকে। মুখ ফুলিয়ে ফুলিয়ে বলে উঠল আরাপ, আমারই আসলে কপাল খারাপ, নয়তো এত সুন্দর বডি বানিয়ে বউয়ের মন পেলাম না কেন। আর চেহারা খানার কথা তো বাড়ি দিলাম। আর আমার একটা বন্ধু তবলা স্লাব বুড়ো ভাম, এক পা কবরে গিয়ে বিয়ে করেছে। সেও দেখো কদিন পর বাচ্চার বাবা হবে। বইয়ের আঁচলের তোলা থেকে বেরি হয় না, রোদে পুড়ে স্কিন নষ্ট হয়ে যাবে বলে। আর আমি, কথাগুলো বলেই আরাপ হা হুতাশ করতে লাগলো। তিতির তো ছোট চোখে তাকিয়ে রয়েছে। এই লোকের কথা একটাও বিশ্বাস হচ্ছে না তার। ভুলিয়ে ভালিয়ে আবার কোনো ট্রাপে ফেলতে চাচ্ছে না তো? তবুও যেন বাজিয়ে দেখতে চাইলো আরাপকে। বলে উঠল তিতির, তো কি চান আপনি? আর ঠিক এই কথাটি যেন শুনতে চাচ্ছিল আরাপ। মুহূর্তে লাফ দিয়ে উঠে বসলো সাথে সাথে। তবুও চোখ মুখে অবিশ্বাস্য টেনে নিশ্চিত হতে শুধালো ফের, আমি যা চাইবো তা পাবো তো? তখনই তিতির বুকে দু হাত বাঁধলো সহসা। ভীষণ কনফিডেন্স হাতে ভ্রু উঁচিয়ে বলে উঠল তিতির, নিয়ত যদি না খারাপ হয় তাহলে নিশ্চয়ই পাবেন। ব্যাস, অমনি ফুস হয়ে নিভে গেল আরাপের চেহারা। ওর আনন্দের সাগরে ভাটা পড়ল তিতিরের একটি কথায়। ঠোঁট টিপে চোখ খিচে বলে উঠল আরাপ, বিয়ে করা বউয়ের সামনে পৃথিবীর কোন বরের নিয়ত ভালো থাকে শুনি। থতমত খেয়ে গেল তিতির। এদিক ওদিক চাইলো কোনটা এড়াতে। তখনই দেখলো মোবাইলটা পাশেই ছিল। সেটা হাতে নিয়ে স্ক্রিনের লক খুলতে খুলতে বলে উঠল তিতির, আপনি বাদে সবার। এত বড় কথা! আরাপের বুকটা ভেঙে খান খান মুহূর্তেই। অপলক মাথা নিচু করে চাইলো ফের মেয়েটার দিকে। কপালে ভাঁজ পড়ল অমনি। তিতির কল দিচ্ছে কাউকে একটা। মুখ কালো করে শুধালো আরাপ, কাকে কল দিচ্ছ? পুলিশকে? ধরিয়ে দেবে বরের নিয়ত ভালো নয় বলে? কিন্তু তিতির তো ভ্রুক্ষেপহীন, কানে ফোন নিয়েই বলে উঠল, এত রাতে আপনাকে থানায় পাঠাবো? পাগল নাকি আমি? পরে দেখা যাবে ওখানে গিয়ে বক বক করে সবার মাথা খাবেন, আর ওনারা উল্টে এসে আপনাকে রেখে যাবে এখানে। আরাপ সাথে সাথে বলে ওঠে, তাহলে
আর কিছু বলতে পারলো না। তখনই হুট করেই বন্ধ দরজায় কর্নার শব্দ হলো। থামলো সাথে সাথে আরাপ। পুরো কথাটা শেষ করার আগেই শুনলো ইমাদ সওদাগরের কণ্ঠ। বলে ওঠে, আমাজান কোনো সমস্যা? এত রাইতে ফোন দিচ্ছেন কেলা? ইমাদ সওদাগর ডাকলেন আবারও, আমাজান কিছু হয়েছে? তিতিরের ঠোঁটের পাশে তখন মিচকি হাসি। ব্রু নাচিয়ে পিস পিস করে বলল আরাপকে, কি হলো? বাবাকে বলবো নাকি ভিতরে আসতে? সাথে সাথে আরাপ অবিশ্বাস নিয়ে তাকালো ওর দিকে। পুরো ঠোঁটটা ফুলিয়ে আওড়ালো, শুধু রাতটুকু থাকতে চেয়েছিলাম তোমার কাছে, তাই বলে ওই ডিপ জল বাপের হাতে আমার জীবন যৌবন তুলে দেবে তুমি? একটুও মায়া হবে না এই ভার্জিন বরের ওপর? তিতিরের মনে বিজয়ে খুশি। করুণ মুখটা দেখে হাসি পেল খুব। খুব কষ্টে আটকালো তা। চেহারা শক্ত করে আরাপকে বলে উঠল তিতির, এসব বলে আর লাভ নেই। বাবা ঢুকলো বলে রুমে। নিজের ভালো চান তো তাহলে? পুরো কথাটা শেষ করার আগেই আরাপ তিতিরে খুব কাছে এলো। চোখে কোনো তোষামোদ নেই, না আদলে আছে ভয়ের কোনো চিহ্ন। ঘাবড়ালো তিতির। তুতলে উঠলো সাবধান করতে গিয়ে। বলে উঠল, বাবা কিন্তু দরজার বাইরে আছেন। তিতিরের কথা শুনে আরাপ তো সরল না, উল্টো আরো তীব্র চাহনি এপর ওপর করলো মেয়েটাকে। গোলাপি ঠোঁটের ভাঁজে লোভাতুর দৃষ্টি রেখেই বলে উঠল আরাপ, বাপের হাতে যখন তুলেই দেবেই, তাহলে এই নিরীহ বরটা সে দিচ্ছে পূরণ করেই না হয় তুলে দাও বউ। তিতির পেছালো খানিকটা, সাথে হতবিহল হলো, পথ হারিয়ে ফেললো যেন। তার মানে এতক্ষণ এই লোকটা যা বলেছে সবটা অভিনয়? তাহলে ইনি কাউকেই ভয় পায় না? তিতির বলে উঠল, ধরা পড়লে বাঁচতে পারবেন না। আরাপ তখন ঠোঁটের কোণে হাসি রেখেই বলে উঠল, যদি মরতেই হয়, আর কিছু হোক না হোক, বইয়ের থেকে অন্তত একটা কঠিন চুমু খেয়েই মরবো, তার আগে নয়। আর ঠিক সেই সময়ই দরজা খুলে ভিতরে প্রবেশ করতে লাগলো ইমাদ সওদাগর। ক্যাঁচ ক্যাঁচ শব্দে তুলে কাঠের দরজাটা খোলার আগেই সতর্ক হলো তিতির। ধরফরিয়ে বলে উঠল, কোনো সমস্যা হয়নি বাবা, ভুলে চাপ লেগে গিয়েছিল ফোনে, আর তোমাকে কলটা লেগে গিয়েছে। থমকালেন ইমাদ সওদাগর, দরজা থেকে হাতটা সরালেন। বলে উঠলেন, তুমি ঠিক আছো আমাজান, নাকি আমি আসবো ভেতরে? আরাপ তখন হাসছে ঠোঁট বাঁকিয়ে। উৎসুক চোখ দুটো ভিতর উৎসাহ নিয়ে দেখছে তার বইয়ের ফ্যাকাশে মুখখানা। তা দেখে শুকনো ঢোক গেল তিতির। পাগল একটা লোক, কোথায় ভয় পেয়ে পালাবে তা না, দাঁত কেলিয়ে হাসছে দেখো। ইমাদ সওদাগর ব্যস্ত হয়ে আবার তিতিরকে ডাক দিতেই ভাবনায় ছেদ পড়ল তিতিরের। আরাপের থেকে চোখ সরিয়ে তাকালো বন্ধ দরজায়। তুতলিয়ে বলে উঠল, না না বাবা, তোমার ভিতরে আসতে হবে না, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি ঠিক আছি। আর কথা বাড়ালেন না ইমাদ সওদাগর। ওনার সেই ছোট্ট আমাজন তো আর ছোটটি নেই যে যখন খুশি ঢুকতে পারবেন। বলছে যখন ঠিক আছে, তার মানে ঠিকই আছে। এখন আর ভিতরে গিয়ে কাজ নেই তাহলে। মনে মনে কথাগুলো ভেবে ইমাদ সওদাগর নিজের ঘরের দিকে পা বাড়ালেন। যাবার সময় একবার হাত ঘড়িতে সময় দেখলেন। বিড়বিড় করে আওড়ালেন, এখন রাত 1টা বাইজে গেছে, অহনো আজরাইল আইলো না কেন? আরাপ মাত্র ইঞ্চিখানেক দূরে তিতিরের ঠোঁট হতে, তাও মাঝখানে তিতির হাত দিয়ে রেখেছে বলে মুখটা থমথমে ওর। পাগলটাকে সায়স্তা করতে চাওয়া আর বাবার হাতে তুলে দেওয়া তো এক কথা নয়। সায়স্তা করতে পারলে জীবনে আর এমন ভুল করতো না আরাপ। আর আজ বাবার হাতে তুলে দিলে তো ওর জীবনটাই আর থাকতো না। তিতিরের ভাবনার মাঝে আরাপ বলে উঠল, বিলিভ মি অর নট, ইউ আর ইন লাভ উইথ মি বউ পাখি। তাই তো শত চেষ্টা করেও মারতে পারো না। একেবারে শেষ মোমেন্টে গিয়েও হলেও তুমি বাঁচিয়ে আনো আমাকে। তিতিরের হাত দুটো তখন ধরে নিষ্পিস করছিল বটে, তবে আরাপের কথা শোনা মাত্রই অ্যাকশনে নেমে পড়ল তারা। প্রশস্ত বুক বরাবর সজোরে ধাক্কা মারল আচমকায়। আরাপের বলিষ্ঠ শরীর ওই নাজুক হাতের ধাক্কায় করিয়ে পড়ার মতো নয়, যথেষ্ট মজবুত সে। তবুও শুয়ে পড়ল পিছনের দিকে। আরাপ বোঝালো তার একরত্তি বউ কত শক্তিশালী। তিতির তখন বলে উঠল আরাপকে, আপনি মরে গেলে মিষ্টি কাঁদতো তার ভাইয়ের জন্য, তাই আমি বাঁচিয়েছি আপনাকে। আপনাকে ভালোবাসি তাই বলে নয়। এরপর আর কখনো এই কথা বলবেন না আপনি। আরাপ তখন হাত দুটো উপরে তুলে সিলিন্ডার করার ভঙ্গিমায় বলে উঠল, বইয়ের উপরে কথা বলার সাহস আমার বাপ শ্বশুরের এখনো অবধি হয়নি, সেখানে আমি এরকম দুঃসাহস কি করে করি বলুন? যথা আজ্ঞা ম্যাডাম, আপনিই মহান, আপনিই সঠিক। এবার অন্তত আমাকে চুমুটা খেতে দিন। তিতিরের নাক মুখ কুঁচকে এলো সহসায়। বিরক্ত সমেত তাকিয়ে দেখলো আরাপকে। আর আরাপ তো সে তো ঠোঁট গোল করে রেখেছে সে চুমু খাবে বলে। তিতির হাতে হাতে বলে ওঠে, লজ্জা নেই না? এই যে এত অপমান করি, একটুও গায়ে লাগে না আপনার? তখন আরাপ অধৈর্যরা প্রশস্ত করলো। চুমুর চিন্তা বাদ দিয়ে বসলো বাবু হয়ে। গালে হাত রেখে বলে উঠল তিতিরকে, দেখো বউ,
তোমার সামনে আমার লজ্জা শরম তো একদিন বিসর্জন দিতেই হবে। সে আজই বা ভবিষ্যতে, আর তা দেরি করেই বা কি হবে, আর ধরে রেখে কি বা লাভ হবে। তাই আর ওটা। দিদি তখন বলে উঠল, নেই। তাই তো, সে যাই হোক, অনেক উল্টোপাল্টা বলেছেন, এবার আপনি বাড়ি যান। জানালার বাইরে তখনও প্রবল বাতাস বইছে, বৃষ্টির দাপট প্রকট। সেদিকে চাইতেই ফানুসের মতো আরাপের হাসিটা ফস করে নিভে গেল। তারপর চিন্তিত স্বরে আওড়ালো, রাস্তা দিয়ে তো যাওয়া যাবে না। তোমার বাবা যদি হেলিকপ্টার থাকে তাহলে সেটা দিয়েই যাই। তিতি তখনও নিরুত্তর হয়ে রইল। তারপর বলে উঠল, আমি কিন্তু ফাজলামি করিনি। আপনি যদি না বের হন এখনই, তাহলে আমি কিন্তু বের হয়ে যাব রুম থেকে। আরাপ এবার তিতিরের দিকে একটু এগিয়ে এলো। তারপর নিজের হাত দিয়ে ছোট্ট হাতটা তিতিরের ধরল। তারপর চোখে চোখ রেখে বলল, দেখো বউ, আমি কিন্তু সিরিয়াস। এখানকার অলিগুলি এমনিতেও সরু, তারপর এমন বৃষ্টিতে হাঁটু সমান পানি। এসবের ভিতরে এই ভোলা ভালা বরটাকে বের করে দেবে তুমি? কিন্তু এতে তিতিরের কোনো ভাবান্তর হলো না। উল্টো মুখ ঘুরিয়ে মেকি হেসে ফুটিয়ে বলে উঠল, যে বর এই দোতলা পাইপে জানালা দিয়ে ঘরে ঢুকতে পারে, সে ওই বৃষ্টির পানি টপকে মাথায় ফিরতে পারবে। থামলো কথাটা বলে মেয়েটা। পরপর বলে উঠল আবার, গুড লাক এমপি মশাই। অপরদিকে আজরাইনের অবস্থা খুবই খারাপ। পানির জন্য গলা শুকিয়ে কাঠ, হাত দুটো মুষ্টিতে বাঁধা রয়েছে পেছনের দিকে। চোখের সামনে অন্ধকার, চোখে কালো পট্টি ভেদ করে বাইরে কিছুই দেখতে পাচ্ছে না। ভাগ্যিস ওরা মুখটা বাঁধেনি। একটু পরপর থেমে থেমে হাহাকার করলো কিছুক্ষণ, তাতেও কাজ হলো না। এবার বেশ শক্ত কণ্ঠেই বলে উঠল, তোমরা কারা, আর কেন বেঁধে রেখেছো আমাকে? আমার দুলাভাই যদি জানতে পারে না। কথাটা শেষ করার আগেই গালের পাশে প্রকাণ্ড একটা খুশি পড়ল। সাথে সাথে বাঁ দিকে বেঁকে গেল আইলাইনের মুখটা, লালা ঝরল ঠোঁট বেয়ে। তৈয়ব তখন বলে উঠল, চিন্তা নেই, তোর দুলাভাইকেও আনবো আর কদিন পর। আগে তোর একটু খাতির যত্ন করি, যতই হোক মামা মানুষ বলে কথা। তবে এই কথাগুলো হাত ঝাড়তে হাতে বলে উঠল তৈয়ব। পাশ থেকে হুহা করে হেসে উঠল অন্যরা। আইলাইন উঠে দাঁড়ালেন কোনো মতে, হিসিয়ে বলে উঠলেন, তোরা আরাপের লোক তাই না? ওর কোথায় আমাকে ধরে এনেছিস এখানে, যাতে দুলাভাইকে বিপদে ফেলতে পারিস? দাঁড়া, দুলাভাইকে একবার জানতে দে। তোদের সব কটার পাছায় চামড়া তুলে যদি নুন মরিচ না লাগিয়েছি। আহ! সাথে সাথে পিছনে লাথি বসালো কেউ একজন। মুখ থুবড়ে মেঝেতে পড়ল আজলাইন। আরো এক দফা হাসিতে গড়াগড়ি খেলো গুদাম মেয়ের সমস্ত লোকজন। তৈয়ব ঠোঁট বাঁকালো এক পাশে, বিদ্রুপ স্বরে বলে উঠল আজলাইনকে, আগে নিজের পাছা তো বাঁচা, তারপর না হয় আমাদের গুলো এই নুন মরিচ মাখিস। আজলাইনের পেছনের ব্যথায় অচেতন, লাঠিটা বেশ জায়গা মতোই লেগেছে ওনার, কিন্তু রাগ করলো না কোনো মুখে। তৈয়ব ফোন হাতে নিল তখনই। আরাপ কল দিতে বারণ করেছে, তাই আরাপকে ছোট্ট একটা মেসেজ পাঠালো শুধু। লিখলো, কাজ হয়ে গেছে ভাই, এখন এর হাওয়া টাইট হয়ে গিয়েছে। তিতিরের কথার মাঝে ফোনে নোটিফিকেশন আসলো আরাপে। থেমে গেল মেয়েটা। আরাপ ফোন হাতে নিতেই আর চোখে তাকালো সেই দিকে। বিড়বিড় করে বলে উঠল, এত রাতে মেসেজ, নিশ্চয়ই গার্লফ্রেন্ড আছে এই ব্যাটার, কত বড় সাহস। তৈয়বের মেসেজটা দেখে মুচকি হাসলো আরাপ। আজলাইন শেখের কই মাছে প্রাণ, এত সহজে মরবে না। তাছাড়া আরাপ মারবেও না ওকে, কিন্তু কাঁটা দিয়ে কাঁটা ঠিকই তুলবে এবার। তবে ফোন থেকে মুখটা সরিয়ে তিতির দিকে তাকাতেই জমে গেল আরাপ, কারণ তিতির সামনে বসেই রাগে ফুঁসছে, কটমট করে আওয়াজ করছে মুখের ভেতর, দাঁতে দাঁত পিষছে নির্ঘাত। সাথে সাথেই চিপিয়ে চিপিয়ে তিতির শুধালো, আপনার গার্লফ্রেন্ডও আছে? আরাপের চোখ পিট পিট করে তাকালো তিতিরের দিকে, মুখটা বোঝার চেষ্টা করলো ভালো করে। তখনই আরাপের হুট করেই মাথায় আসলো মেসেজটার কথা। এত রাতে একটা অবলা স্বামীর মোবাইলে মেসেজ, তারপর হেসেছেও দাঁত বের করে। বউ আবার সন্দেহ করলো নাকি ওকে? তখনই আরাপের মাথায় শয়তানি বুদ্ধি প্যাঁচ কষলো অমনি করে। অধৈর্যরা এক পাশে সরিয়ে বলে উঠল, শুধু কি গার্লফ্রেন্ড, টিনা, মীরা, রিনা, আরো কত মেয়ে যে তোমার পরে চারপাশে ঘুরঘুর করে। একটু আগেই যে মেসেজ আসলো দেখলে না, ওইটা দিয়েছে তৈয়বা। এখন নাকি ওকে আবার ডেটে নিয়ে যেতে হবে। ওর আবার না একটা বদ অভ্যাস আছে জানো, কোথাও নিয়ে যাব না বললেই খালি ট্রেনের পানিতে ঝাঁপ দেয়। এত দোষী না মেয়েটা, উফ। কথাগুলো বলেই ঠোঁট টিপলো আরাপ। হাসা যাবে না, হাসলেই আবার ধরে ফেলবে তিতির, তাই ঠোঁট টিপে হাসিটা লুকালো আরাপ। এদিকে মেয়ে তো বোম, ছুলেই যেন বাস্ট হয়ে যাবে এক্ষুনি। রাগে অন্ধ চোখ জোড়া ঘুরিয়ে ঘুরিয়ে কিছু খুঁজছে যে, এই রে, আবার দাবটি খুঁজছে না তো এক কোপে গলাটা নামিয়ে দেবে। আরাপ এবার ঢোক গেল, পিছিয়ে বসলো একটু। তখনই প্রশ্ন ছুড়ল তিথির, ক্রোধে কাঁপতে কাঁপতে আরাপকে বলল,
তার মানে আপনি এই ঝড় বৃষ্টির রাতে গার্লফ্রেন্ড নিয়ে ডেটে যাবেন? আরাপের গলা তো খড়খড়ে হয়ে গেল। বেশি ডোজ পড়ে গেল নাকি আবার? কিন্তু এখন যে পিছানোর কোনো উপায় নেই। কোনো মতে জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে আমতা আমতা করে বলে উঠল আরাপ। তুমি জানো না বউ, আমার মনে টিনা, মিনা, চীনা, তৈয়ব সবাই থাকলেও ফুসফুস, গলা, হৃৎপিণ্ড সবকিছুই তুমি। আর ভালো শুধু আমি তোমাকেই বাসি। কিন্তু আজ যেহেতু স্বামী হিসেবে মানবেই না আমাকে, তখন তো ওদেরকে নিয়েই ডেটে যেতে হবে, তাই না? কথাটা শেষ হতেই উঠে দাঁড়ালো আরাপ আর বিড়বিড় করে বলে উঠল, আরে এই মেয়েটা এখনো কিছু বলছে না কেন? আবার বৃষ্টি কষ্ট পেল নাকি? বলে দেবে সত্যিটা? বলে দেবে যদি এতক্ষণ মজা করেছিল তিতির সাথে। তিতির তখন বলে উঠল পেছন থেকে, বেশ। হুট করে বদলে গেল তিতিরের গলার স্বর। হালকা হেসে তাকালো আরাপের দিকে, ঠোঁট বাঁকিয়ে হাসি মিশিয়ে বলে উঠল, এবার আমি একটা অন্য ছেলে ধরে বিয়ে করে ফেলবো। পারলে আমাকে আটকে দেখান। এবার আমিও দেখি আপনার ভালোবাসার জোর কত। তখনও দাঁড়িয়ে থাকে মানুষটা নীরব ভাবে, এমনকি ভ্রু অব্দি কুচকাল না আরাপের। থতমত খেয়ে গেল তিতির। আরাপের নিরুত্তর দেখে ভয়ে স্থির দাঁড়াবে নামলো ঠান্ডা বাতাস যেন। তবে তা প্রকাশ করলো না। এটা তো আমারই বাসা, তাহলে এত ভয় পাওয়ার কি আছে এই পাগলটাকে? ভাবনার মাঝেই আরাপের বলিষ্ঠ হাত দুটো আগ্রাসী ভঙ্গিমায় থাবা বসালো বিছানায়, ঠিক তিতিরের দুপাশে। লম্বা মানুষটা ঝুঁকে এলো তিতিরের মুখের সামনে। বাঘের মতো হিংস্র তার শ্বাসের গতি। ক্ষিপ্ত কণ্ঠে আওড়ালো আরাপ, অন্য কাউকে বিয়ে করে আমার ভালোবাসার পরীক্ষা নিতে যেও না পাখি। চোখের সামনে তাহলে সবকিছু পুড়িয়ে ছাড়কার করে দেব। আর না তোমার বাবা সেখানে কিছু করতে পারবে, আর না তুমি। তিতিরের কর্ণকুহরে যেন আরাপের নিঃশ্বাসের শব্দ আছড়ে পড়ছে। শুকনো ঢোক গিলল মেয়েটা। তারপর নিজেকে কিছুটা শান্ত করে ঠোঁটের পাশে হাসি এঁটে উপহাস মিশিয়ে আওড়ালো তিতির, আপনি কিছুই করতে পারবেন না মিস্টার আরাপ চৌধুরী। না বিয়েটা আটকাতে পারবেন, না আমা। পুরো কথাটা শেষ করার আগেই আরাপ আগ্রাসী হাতটা টেনে এলো তিতিরের দিকে। শরীরের সমস্ত শক্তি দিয়ে চেপে ধরল গাল দুটো। ব্যথায় চোখ মুখ খিচে ফেলল তিতির। ব্যথায় চোখ ভেজল, চাপ বাড়ল যেন। তখন আরাপ আগ্রাসী হয়েই বলে উঠল, আমার সামনে বিয়ে তো দূর, অন্য কারোর নাম নিলে এই মুখ ভেঙে গুড়িয়ে দিতে দুবার ভাববো না আমি। আরাপের অবিচল হুমকি। আঙুলের নিচে নরম ত্বক রক্তলাল হতেই হুঁশ ফিরল আরাপের। ছেড়ে দিল সাথে হাতে। তিতির তখন বলে উঠল রেগে, ছাড়লেন কেন? মেরে ফেলুন। মাতেই তো তেড়ে এসেছিলেন, এখন কেন থেমে গেলেন তাহলে? আক্রোশে অটল সত্যটা যেন কেঁপে উঠল সাথে সাথে আরাপের। বরফের ন্যায় নিষ্কৃত হলো। একটু পর পর আগুন চোখের ধরনটা। অপরাধীর ন্যায় মাথা নোয়াতেই তাচ্ছিল্য হাসি হাসল তিতির। তারপর তিতির নিজের চোখে পানি মুছে বলে উঠল আরাপকে, একদিক দিয়ে বাবা ঠিকই করেছে, আমাকে আপনার কাছ থেকে নিয়ে এসেছে। এমন বিকৃত মস্তিষ্কে মানুষের সাথে আমি অন্তত থাকতে পারতাম না। আর আমার গায়ে হাত তুললেন কোন সাহসে? জবাব দিন। আরাপ তখন নিজের মধ্যেই ছিল না। বুঝে থাকলে এমনটা করার কথা স্বপ্নেও ভাবতে পারতো না। আরাপ তখন করুণ চোখ তুলে তাকালো মেয়েটার লাল হয়ে যাওয়া গালের দিকে। পরপর সেই দৃষ্টি ঘুরিয়ে নিয়ে এলো নিজের হাতের আঙুলের দিকে। নিস্তেজ স্বরে বলল আরাপ, আম সরি। আমি আসলে। থামলো মানুষটা। বিছানা থেকে নেমে হাঁটু কেড়ে মেঝেতে বসে পড়ল। তিতিরের হাতে হাত ধরতে গেলে ছিটকে সরে গেল মেয়েটা। ঢোক গিলল আরাপ। নিজের হাতটা সামনে নিয়ে এসে বলে উঠল, এই আঙুল দিয়ে তোমাকে কষ্ট দিয়েছি, তাই তো? বেশ, তাহলে এই হাতটাকে আমি থেতড়ে ফেলবো। তখনও তিথি নিশ্চুপ। রাগ তখনও সপ্তম আসমান ছুঁয়েছে যেন। অন্যদিকে মুখ ঘুরিয়ে রইল খোপে। তখনই বিকট আওয়াজে কেঁপে উঠল ওর খাটটা। সাথে সাথে ঘাড় ঘুরিয়ে দেখার আগেই আরেক দফা চোখের সামনে ঘুষি বসালো আরাপ। রক্তাক্ত হলো আঙুলের ভাঁজগুলো। সাথে রক্তিম হলো তিতিরের খাটের কিছু অংশ, যেখানে একটু আগেই পাগলের মতো নিজের হাত থেতলে দেওয়ার পরিকল্পনা মতো ছিল আরাপ। কিন্তু সফল হওয়ার আগেই হুড়মুড়িয়ে এসে ধরে ফেললো তিতির। কি করছিলেন আপনি? পাগল হয়ে গেছেন? খারাপ হয়ে গেছে মাথা আপনার? বাইরের বৃষ্টির দাপট তখন বেড়েছে। খোলা জানালার পর্দাগুলো উড়ছে শাঁসা গতিতে। ভিতরে ঢুকছে ঝড়ো হাওয়া। এলোমেলো হয়ে উড়ছে তিতিরের চুলগুলো। সুতি সাদা গাউনে অমন বিমোহিত করার সৌন্দর্য তার। আচমকাই আরাপ তিতিরের গাল দুটোই হাত রাখলো, বুড়ো আঙুল দিয়ে স্লাইড করলো। কিন্তু তিতির সেসবে পরোয়া করলো না। এই মুহূর্তে ফার্স্ট এড বক্স প্রয়োজন সবার আগে। রাগ পরে দেখানো হবে। আরাপের হাতটা রেখে তড়িঘড়ি করে নামলো বিছানা থেকে। পা টেনে টেনে গেল ড্রেসিং টেবিলের কাছে।
ডোয়ার খুলে একটা সাদা বক্স বের করে নিয়ে এলো বিছানার কাছে। তারপর বিছানার ওপর বাবু হয়ে বসলো আরাপের সামনে। বলে উঠল তিতির, দেখি হাতটা দিন। মনোমুগ্ধের ন্যায় রক্তাক্ত হাতটা এগিয়ে দিল আরাপ। ধ্যান জ্ঞান সব খুইয়ে চেয়ে রইল তিতিরের মুখের দিকে। তিতির ব্যস্ত নিজের কাজে। তিতির এবার বলে উঠল, আমি কিন্তু অ্যান্টিসেপটিক লাগাবো এখন। একটু ব্যথা লাগবে, চিৎকার দিয়ে উঠবে না আবার। আরাপ ওর সাথে হাতে মাথা কাত করলো বাধ্য ছেলের মতো। আর তিতির কাটা জায়গায় যত্ন সহকারে অ্যান্টিসেপটিক লাগালো। তবে ব্যথায় চ শব্দ করলো না আরাপ। তিতির এবার জিজ্ঞেস করলো আরাপকে, লাগলো? নিমিষে চেয়ে থাকা চোখ দুটো সতর্ক হলো আরাপের। নিজেকে সামনে নিয়ে ঘন ঘন মাথা দুপাশে নাড়ালো, অর্থাৎ না। ব্যান্ডেজ পেঁচানো শেষ হওয়ার পরও হাত সরানোর কথা খেয়ালে এলো না আরাপের। এতক্ষণে বিষয়টা নজরে এলো তিতিরের। আড়ষ্ট হলো কিশোরীর দেহ। গলা দিয়ে হালকা কেসে ইশারা দিল আরাপকে। তবুও শুনল না মানুষটা। যেন যুগ পেরিয়ে গেলেও ওর চোখ সরবে না ঠিক করেছে। তিতির এবার বলেই উঠল, কি হলো নিন, হয়ে গেছে তো। ভ্রম ভাঙল যেন আরাপের। তাকালো তিতিরে ওই ছোট্ট হাতটার উপর নিজের দ্বিগুণ হাতের দিকে। পরপর বলে উঠল, কেন থামালে আমাকে? কষ্ট পেয়েছো তুমি এই হাতের জন্য? শাস্তি পেতে দাও ওকে। তিতির তখন বলে ওঠে, শাস্তি তো আপনার পাওয়া উচিত। আপনি ব্যথা দিয়েছেন আমাকে, ও নয়। আরাপ নিরীহ চোখে তাকালো ফের। বলে উঠল, দিয়ে ফেলো শাস্তি তাহলে। তোমার হাতে মরণও আমি মাথা পেতে গ্রহণ করব। সাথে সাথে হাসি পেয়ে গেল তিতিরের। তবে সাথে সাথে নিজেকে সামলে নিয়ে কঠোর স্বরে বলে উঠল, অবশ্যই আপনি শাস্তি পাবেন। আমার গাল ধরে চাপ দেওয়ার লাইসেন্স আপনি পেয়ে যাননি যে বিনা শাস্তিতে আপনাকে ছেড়ে দেব আমি। আরাপ আর প্রত্যুত্তরে কিছু বলল না। চুপ করে মাথা পেতে দিল তিতিরের সামনে। মানে এটা এমন যে সে যে কোনো শাস্তি পেতে প্রস্তুত। তিতির এবার বলে উঠল, আপনার শাস্তি হলো আপনি আজকে রাতে কোনো ডেটে ফেটে যেতে পারবেন না। সারা রাত এই ঠান্ডা মেঝেতেই ঘুমাবেন। সাথে সাথে আরাপ মাথা তুলল। ও কি ঠিক শুনলো, নাকি নিজের ব্যক্তিগত কানও প্রতারণা শুরু করলো ওর সাথে? আরাপ বুকে হাত গুজল। কঠিন তার অবয়ব। আরাপকে এভাবে ফ্যালফ্যাল করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে তিতির বলে উঠল, শাস্তিটা অনেক বেশি কঠিন হয়ে গেল তাই না? আপনার ডেটটা ক্যান্সেল হয়ে গেল। ইস, থামলো মেয়েটা কথাটা বলে। পরপর মুখ দিয়ে চু চু করে শব্দ করে আবার বলে উঠল, আজ রাতে এই রুমের বাইরে বেরিয়ে দেখুন। আমিও তিতির সদাগর। এখন যেমন হাতে ব্যান্ডেজ করে দিয়েছি, শাস্তি অমান্য করলে তেমন আপনার ঠ্যাং ভেঙে ওই হাতে ধরিয়ে দিতে দুবার ভাববো না। আরাপ তো তিতিরের কথা শুনে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। চোখে তার খুশির অঙ্গার। এটা কি আদৌ ওর শাস্তি ছিল নাকি পুরস্কার? মাথার নিচে এক হাত দিয়ে শুয়ে আছে আরাপ, ব্যান্ডেজ করা হাত ওর বুকের উপর। তখনই খাটের উপর থেকে পিচেল দৃষ্টি ফেল তিতির। তারপর একবার দেখে নিল এই সুন্দর পুরুষটাকে। তারপর শুকনো ঢোক গিল মেয়েটা। সব ছাপিয়ে ভাবল, একটু ফর্সা বলে এতগুলো গার্লফ্রেন্ড বানাবি? বেশ হয়েছে, এবার নে, সারা রাত নিচে শুয়ে শুয়ে মশার কামড় খা। হঠাৎ আরাপ একটু নড়ে চড়ে উঠতেই তিতির ধপ করে বিছানায় শুয়ে উল্টো দিকে মুখ ফেলল আর বলে উঠল, আর একটা কথা, যদি আমি ঘুমানোর পর কোনো রকম চালাকি করে আমার বিছানায় ওঠার চেষ্টা করেন তাহলে কিন্তু। সাথে সাথে আরাপ বলে উঠল, উঠবো না। যেথায় শুতে দাও, শুতে যে দিয়েছ এটাই পেয়েছি। সাথে সাথে তিতির থতমত খেয়ে গেল। ঠোঁট টিপে ভাবলো বিশ্বাস করবে না করবে না। অবশ্য এখনো পর্যন্ত তেমন তো কিছু করার চেষ্টাও করেনি ওর সাথে। তাহলে একে অবশ্যই বিশ্বাস করা যায়। নিশ্চিন্তে শ্বাস ছাড়লো তিতির। ধীরে ধীরে বাড়িতে মাথা রাখতে গিয়েও আবারও তোড়া করে উঠে বসলো। ঝুঁকে দেখলো আরাপের অবস্থান। না, আগের মতোই তো আছে। তার মানে টেনশনের কোনো কারণ নেই। আবার ফের বাড়িতে মাথা রাখলো তিতির। আয়োজন করলো প্রশান্তির এক ঘুমের জন্য। ঝড় থেমে গেছে অনেকক্ষণ। বৈশাখে থমথমে রাত। দূর থেকে কুকুর বেড়ালের আওয়াজও আসছে কেবল। ভেজা মাটির ভোঁতা গন্ধ নাকে এসে লাগছে ভীষণ। জানান দিচ্ছে বৃষ্টি হয়েছিল এখানে। বৃষ্টি হয়েছে আরাপের মনেও। তবে তা ভালোবাসার বৃষ্টি। আরও একবার প্রেমে পড়েছে সে তার বউয়ের ওপর। তবে তার চোখে কোনো ঘুমই আসছে না। অমন সুন্দরী বউ রেখে কেউ মেঝেতে ঘুমায়? ছে, কিন্তু কথা দিয়ে ফেলেছে সে, বিছানায় উঠবে না ও। সেই কথা কি করে ফেলবে এখন? কথাগুলো বলতে বলতে মনে পড়ে গেল সেই প্রথম দিনে তিতিরের দেখার কথা। একটা দোকানের সামনে কলেজ ড্রেস পরা সপ্তদশী কিশোরী, ঘন দুই বিনুনি সামনে ঝুলিয়ে তার খিলখিল হাসির আওয়াজ। বান্ধবীদের সাথে বেছে বেছে কাচের চুড়ি কেনা, ওই ডাগর চোখে চেয়ে চেয়ে ঝগড়া করা দোকানির সাথে।
এই সব কিছুই এক অনুভূতি পুরুষের হৃদয়ে ঝড় তুলেছিল। ব্যস্ত রাস্তায় গাড়ি থামিয়ে নিরন্তর চেয়ে রইল সেদিকে। এক পর্যায়ে তিতিরা দোকান থেকে চলে যেতেই গাড়ি থেকে নেমে পড়ল আরাপ। দোকানে গিয়ে ছুঁয়ে দেখলো সেই চুড়িগুলো, যেগুলো তিতি ছুঁয়ে গেছে একটু আগে। পরপর কিনে নিল সেগুলো। ভেবেছিল যেদিন বউ বানাতে পারবে এই মেয়েকে, সেদিন রাতে এই চুড়িগুলো তুলে দেবে ওর হাতে। বলবে, এই দেখো বউ, তোমার পরশগুলো কত যত্ন করে রেখেছিলাম। আমাকে পাগল বলবে বলো, তবুও প্লিজ ছেড়ে যেও না কখনো। ফোঁস করে শ্বাস ফেলল আরাপ। মাথা কাজ করে দেখলো বিছানার উপরে গভীর ঘুমিয়ে থাকা তিতিরকে। পরপর ঠোঁট উল্টে বিড়বিড় করে আওলালো আরাপ, আমাকে এত কষ্ট দিচ্ছিস তো? দেখিস একদিন তোর বর তোকে ভালোবাসতে ভালোবাসতে একদম তোকে পাগল করে ছাড়বে। একটু জিরানোর জন্য হাঁসফাঁস করবি তুই, তবুও পারবি না। প্রতি বছর ডজন ডজন বাচ্চা হবে তোর। অভিশাপ দিলাম তোকে। কথাগুলো বলতে বলতেই হুট করেই পায়ের কাছে সুরসুরি লাগলো ওর। ঘটনা প্রথমে পাত্তা না দিলেও পরক্ষণে জমে গেল আরাপ। আড়ষ্ট হলো শিরদাঁড়া। চোখ গিলে মাথা একটু অল্প তুলে দেখলো বড় সাইজের একটা টিকটিকি। সাথে সাথে আরাপ চিৎকার করে উঠল। এক লাফে উঠে পড়ল খাটের ওপর। বিছানায় ক্যাচ ক্যাচ শব্দ হতেই ধরপড়িয়ে উঠে বসল তিতির। আর ঠিক তখনই তাল সামলাতে না পেরে ওর গায়ের উপরই পড়ল আরাপ। তিতির এবার দাঁতে দাঁত চেপে শুধালো, আপনি আপনি কখনোই কথা শুনবেন না, তাই না? এতবার করে বারণ করলাম বিছানায় ওঠার জন্য, তবুও আপনি লাফিয়ে উঠে এলেন এখানে। নামুন বলছি, নামুন। আরাপের মুখ তখনও রক্তশূন্য। মেঝের দিকে চেয়ে অস্পষ্ট স্বরে বলে উঠল, নিচে নামলে আমাকে আবার খেয়ে ফেলবে। তিতির এবার বিরক্ত হয়ে বলে উঠল, কি? কে খেয়ে ফেলবে? অবলা স্বামীর মতো মেয়েটার দিকে তাকালো আরাপ। পরপর তুতলে তুতলে বলে উঠল আরাপ, টিকটিকি। ঝড়ের পরে হালকা বাতাস হচ্ছে, ঝুম বৃষ্টির পরে পরিবেশটা অস্বাভাবিকভাবে শান্ত। কিন্তু রাত দুটোর পর টিকটিকির কথা শুনে শান্তভাবে থাকতে পারল না তিতির। কপালে ভাঁজ পড়ল অমনি। কোনো রকমে হাতড়ে হাতড়ে রুমে আলো জ্বালালো। নাক মুখ খিঁচে তাকালো আরাপের দিকে। বলে উঠল, টিকটিকি আপনাকে খেয়ে ফেলবে? এত রাতে ইয়ার্কি করছেন আমার সাথে? ঢোক গেল আরাপ। বলে উঠল, তুমি বিশ্বাস করো বউ, এটা যে সে টিকটিকি নয়, একেবারে শ্বশুরের সাইজের। তিতিরের ক্রুদ্ধ চাউনিতে থতমত খেয়ে গেল আরাপ। একটু থেমে ফের বলল, না মানে অনেক বড় টিকটিকি। এবার রেগে গেল তিতির। ঠেলে ছড়াতে চাইলো আরাপকে। পরপর উঠে বসলো নিজেও। মেঝের দিকে তাকিয়ে ফের চাইলো আরাপের দিকে। অপরাধীর ন্যায় মুখটা হাঁটু ভাঁজ করে বসে আছে ওর সামনে। ভয় যে ভালো মতো পেয়েছে সেটা চেহারাতেই ফুটে উঠেছে স্পষ্ট। তিতির তখন বলে উঠল, দেখুন নিচে কিচ্ছু নেই, এবার শুয়ে পড়ুন চুপচাপ, যান বলছি। দোনামোনা করলো আরাপ। এরপর তিতিরের পাশে বালিশটায় তো আরেকবার ওর মুখের দিকে চেয়ে শেষমেশ বলেই ফেললো কথাটা। এখানে শুই। করুণ চোখে চাইলো আরাপ তিতিরের দিকে। দ্বিধায় পড়লো তিতির। নড়ে চড়ে বসলো একটু। পরপর অক্ষি যুগল ছোট ছোট করে বলল, শুতে পারেন, তবে শর্ত থাকবে। দম আটকে বিশেষ ন্যায় মাথা নাড়লো আরাপ। বুকে হাত বাঁধলো মেয়েটা। বলে উঠল থমথমে গলায়, নো টাচ। আরাপ সাথে সাথে আওড়ালো, নো টাচ। এবার বেশ থতমত খেয়ে গেল তিতির। কিছুটা অবিশ্বাস নিয়েই তাকালো ওর দিকে। জিজ্ঞেস করলো, আপনি রাজি তো আমার শর্তে? ততক্ষণে আরাপ শুয়ে পড়েছে বিছানায়। নরম বালিশে মাথা এলিয়ে চোখ বন্ধ করলো মাত্র। এক হাত ভাঁজ করে কপালের উপর রেখে বলে উঠল, একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু টিকটিকির পেটে যাওয়ার চেয়ে ভালো এটা। গুড নাইট বউ, কাল সকালে কথা হবে। তিতির তো হতভম্ব। ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখলো আরাপকে। তারপর হতাশা শ্বাস ফেলে বলে উঠল, আপনি যে ছেলে হয়েও টিকটিকিকে ভয় পান, মেঝেতে শোয়ার আগে তো বলতেই পারতেন। প্রতি উত্তরে আরাপ চোখ বন্ধ করেই বলে উঠল, তোমরা যে বাসায় কুমিরের সাইজের টিকটিকি পালো, আমার মেঝেতে শোয়ার আগে একবারও বলনি তো। সাথে সাথে তিতির বেখেয়ালি ভাবে হাসতে গিয়েও হাসলো না। ঠোঁট টিপে বজায় রাখলো নিজের থমথমে হাসি। আসলেই তো। তারপর বেড সাইডে লাইটটা নিভিয়ে শুয়ে পড়লো বিছানায়। তবে দূরত্ব বজায় রাখলো মাঝখানে। এবার মাঝখানে দুটো কোল বালিশ রাখতে রাখতে বলে উঠল তিতির, হ্যাঁ পারি তো। আর আপনি যদি একবার শর্ত ভাঙেন, আর আমার যদি রাতে আরেকবার ঘুম ভাঙে, তাহলে আপনাকে ওই টিকটিকি ধরে খাইয়ে দেব। আর চাইলে টিকটিকির উপর গোলমরিচ আর লবণ ছিটিয়ে ফ্রাইড রাইস করে দিতে পারি। তিতিরের কথা শুনেই বমি পেয়ে গেল আরাপের। বিড়বিড় করে বলে উঠল, তুমি বউ, চোখ খোলার আগেই আমি বাসায় ফিরবো।
নয়তো কখন যে সত্যি সত্যি টিকটিকি ধরে খাইয়ে দাও কে জানে। বৃষ্টি হওয়ায় হুট করেই ভোরের দিকে বেশ ঠান্ডা লাগলো, কাঁথা মুড়ি দিল নগরবাসী। সবাই প্রশান্তি ঘুমে থাকলেও ব্যাঘাত ঘটলো আরাপের। কাক ভোরে সজাগ হলো ও, চোখ পিট পিট করে চাইতেই চমকে থাকালো পাশে। ওকে জড়িয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে তিতির। ফর্সা মুখটায় আড়াল করেছে এলোমেলো চুল। আরাপে শ্বাস ঘন হলো, তর্জনী ছুঁয়ে আলতো ভরে সরিয়ে দিল কপালের উপর চুলগুলো। গভীর চোখে চেয়ে দেখে তিতিরকে, অনুভব করে এরকম সৌন্দর্য। তারপর সাথে সাথেই ঢোক গিলল আরাপ। তিতিরে এতটা কাছে এসেছে সে নিজেকে আর আটকে রাখতে পারছে না। পুরুষালী সত্তাটা যেন জেগে উঠছে। মস্তিষ্কে বারবার হোঁচট খেলো ঘুমানোর আগে তিতিরে বলা কথাটা। তিতির বলেছিল নো টাচ। আশাহত হলো প্রেমিকের মন। দীর্ঘ একটা শ্বাস ফেলে হাসলো নিঃশব্দে। বুকের ওপর থেকে তিতিরে হাতটা সরালো আলতো গোছে। কিন্তু উষ্ণতা ছাড়াতেই তিতির কুকড়ে গেল। কপালে ভাঁজ পড়ল মেয়েটার। ঠোঁট টিপল এমপি সাহেব। পরপর নিজে থেকে বুকের মধ্যে নিয়ে আসলো তিতিরকে। ঘুমে অচেতন শরীরটা টের পেল না বোধহয় সেসব। বিড়বিড় করে বলে উঠল আরাপ, এই যে ধরলাম, আজকে টিকটিকি কালাভুনা করে খাওয়ালেও আমি ছাড়ছি না তোমাকে বউ। অপরদিকে ইমাদ সদাগর খুব ভোরেই উঠেন প্রতিদিন। ভণ্ড হলেও নামাজ পড়েন 5 ওয়াক্ত। আজও উঠেছেন খুব সকালে। একটু হেঁটে এসে কেবলই জিরাচ্ছিলেন সোফায় বসে। অভ্যাস মাফিক টেবিলের উপরে রাখা পত্রিকাটা মেলে ধরেছিলেন একটু। তখনই মেজাজটা খারাপ হলো ওনার। খবরের কাগজে সামনে পাতাতেই আরাপের ছবি। দাঁত বের করে তাকিয়ে আছেন ওনার দিকে। বিরক্তিতে শটান ছুঁড়ে ফেললেন কাগজটা। বেশ তিরিক্ষি মেজাজে স্ত্রীকে ডেকে উঠলেন। রোকসানা বেগম হন্তদন্ত হয়ে ছুটে এলেন রান্নাঘর হতে। চায়ের কাপটা টেবিলের উপর রেখে আঁচলে হাত মুছতে মুছতে বলে উঠলেন, কিছু বলবেন? ইমাদ সদাগর তখন বলে উঠলেন, আজরাইন আইসে রাতে। প্রতি উত্তরে রোকসানা বেগম বলে উঠলেন, না তো, সে যে ঝড় বৃষ্টির আগে বের হলো, তারপর তো সারা রাত বাড়ি ফেরেনি। আছে হয়তো কোনো বন্ধু বান্ধবের সাথে। ইমাদ সদাগরের সেদিকে ভাবান্তর হলো না। গভীর গলায় বলে উঠলেন, ঠিক আছে, আজরাইন ফিরলে আমারে কইও। নিঃশব্দে মাথা কাত করলেন রোকসানা। পরবর্তীতে কোনো কথা বললেন না। মন মর্জিত তো এই লোকের ঠিক নেই। কোন কথা থেকে আবার কোন কথা যে আবার তুলে ধরবে, তার থেকে আর কোনো কিছু জিজ্ঞেস না করাই ভালো। ভদ্র মহিলা চলে যেতেই সিঁড়ি বেয়ে নিচে নামলো আরাপ। ভয় ডরহীন তার গতি। দিব্যি পরনে সাদা শার্টটা ঠিক করতে করতে এসে দাঁড়ালো ইয়াদের পিছনে। বলে উঠল, গুড মর্নিং চাচা শ্বশুরের ভাই। আচমকা কথাতেই ধর পড়িয়ে উঠে বসলো। তারপরে পিছনে তাকাতেই চোখ কপালে উঠল ইমাদের। আরাপের ঠোঁটে তখন একজোড়া হাসি, ঠিক ওই পত্রিকার ছবির মতো। শ্বশুরের চায়ের কাপ তুলে হাতে নিতে নিতে বলে উঠল আরাপ, সারা রাত না ঘুমাতে পারিনি, মাথাটা প্রচুর ধরে আছে। আপনার চাটা একটু খেলাম, হ্যাঁ। রাগে থরথর করে কাঁপলেন ইমাদ। দাঁতে দাঁত পিষলেন। চিবিয়ে চিবিয়ে শুধালেন ইমাদ সদাগর, আমার বাড়িতে গেট দিয়া ঢোকার অনুমতি তৈরি কেইটা দিচ্ছে? আরাপ তো তখন ভাবলিস ভাবেই বলে উঠল, আপনার বাড়ির গেট দিয়ে তো ঢুকিনি, আপনার মেয়ের ঘরের জানালা দিয়ে ঢুকেছি। আরাপের নির্লিপ্ত উত্তর। মনে সুখ মিশিয়ে চায়ের চুমুক দিতেই ফের বলে উঠল আরাপ, আরে বাস, শাশুড়ি মা এত ভালো চা বানান, তবে আজ খাবো না। বেশি খেলে যদি পেট খারাপ হয়। তার উপর আপনি যে লুক দিয়েছেন, চা তো নয়, যেন আপনার মেয়েকে আমি। থামলো আরাপ।